সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে বসে আমাদের এই অনুষ্ঠানটি যারা উপভোগ করছেন তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ জানাচ্ছি স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি এপিসোড, যে এপিসোডটি একটি বিশেষ এপিসোড এবং বিগত এপিসোডগুলিতে আপনারা আমাদেরকে দিয়েছেন ব্যাপক সাড়া, আমাদেরকে দিয়েছেন উদ্দীপনা, পাঠিয়েছেন আপনাদের সাজেশনগুলি, দিয়েছেন আপনাদের ভালো লাগা কথাগুলি, জানতে চেয়েছেন অনেক কিছু। এবং আপনারা জানেন যে বিভাব দি পারসেপশন এমনই একটি টক শো যার মাধ্যমে আমরা সমাজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। হতে পারে সেটা দেশীয়, হতে পারে ইন্টারন্যাশনাল। এবং আমাদের সাথে থাকেন একজন এক্সপার্ট, একজন স্পেশালিস্ট, একজন গবেষক অথবা সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিগণ। আর ওই ধারাবাহিকতায় আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় এমদাদ হক, ফ্যাশন ডিজাইনার, ভাইস প্রেসিডেন্ট অফ ফ্যাশন ডিজাইন কাউন্সিল বাংলাদেশ and founder of মেধা ক্রিয়েটিভ ইকোনমিক সোসাইটি। আজ তিনি আমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় অংশগ্রহণ করছেন, ফ্যাশন ইন্ডাস্ট্রি and its future prospect, spotlight on বাংলাদেশ। এই টক শোটি আপনারা সরাসরি উপভোগ করছেন ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন and রিসার্চ হাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। So if you have any kind of question about this topic, feel free ask your question in our official Facebook page. So আসুন আজকে আমরা আমাদের প্রিয় অতিথি এমদাদ হককে স্বাগতম জানাই। এমদাদ ভাই, প্রথমেই জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং স্বাগতম আপনাকে আইপিআরএচ এর বিভাব দি পারসেপশন টক শো। আপনি কেমন আছেন? Thank you very much. Walaikum assalam. I'm feeling very honored যে আপনি আমাকে ডেকেছেন এই এত আপনার একটা জনপ্রিয় প্রোগ্রামে। তো তার জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আলহামদুলিল্লাহ যে এই প্যান্ডামিক সময় পর্যন্ত আমরা ভালো আছি, আমি ভালো আছি, সেটা অনেক বড় একটা পাওয়া। বাট ভালো আছি, এটা বড় বিষয়। জি, অনেক ভালো লাগলো। এবং এখন আমরা সবাই জানি যে একটি করোনার মহামারী কাল চলছে। তো এই সময় আপনি কিভাবে অতিবাহিত করছেন? আসলে আমি করোনা কালটাকে আলাদা করে ঠিক ওইভাবে পাইনি, বিকজ আমি একটা দীর্ঘ সময় ধরেই আমি আসলে একটা কোয়ারেন্টাইন লাইফ লিড করছিলাম, প্রায় 1.5-2 বছর ধরে বা তারও আগে 2.5-3 বছর। তো সেই কারণে আমার কাছে প্যান্ডামিক সময় যেটা হয়েছে যে হ্যাঁ, আমার সাথে জনগণের যোগাযোগটা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। একমাত্র আমার মনে হয় যে ডিজিটাল যুগে মোবাইলটাই ছিল আমাদের একমাত্র বন্ধু আর ঘরের লোকেরা। তো সেখানে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমি ভালো ছিলাম। আর আমি সারাক্ষণ নিজেকে করোনাতে কি হবে বা কিভাবে আমি কাটাবো সেটা চিন্তা করার চেয়ে আমি ভেবেছি করোনা কালে আমি কি করে নিজেকে ভালো রাখবো, সেটা আমার কাছে অনেক বড় প্রশ্ন ছিল। এবং আমি কিভাবে নিজেকে অকুপাইড করবো। আমি যদি সারাক্ষণ ভাবি যে এই বোধহয় করোনা হচ্ছে, এই বোধহয় করোনা হচ্ছে, তাহলে কিন্তু আমি করোনার মাঝেই ডুবে থাকতাম। আমি সেটা করিনি। অনেক নিয়ম মাফিক জীবনযাপন করেছি, খাবার দাবার, জীবনযাপন যা যা দরকার ছিল। আর আমি প্রথম থেকে আমার ইন্ডিয়ান ডক্টরদের সাথে যোগাযোগ হচ্ছিল, যেহেতু আমি কিডনি ট্রান্সপ্ল্যান্ট রোগী। তো ওনারা আমাকে প্রথমে ওষুধ দিয়ে দিয়েছিলেন যে এই ওষুধগুলো সেবন করেন, আপনি 7 দিন ধরে খাবেন এবং প্রোটেকশনটা কিভাবে নেবেন। তো সেই সব মেনে চলাতে আমি মনে করেছি যে আসলে আমি নিজের মতো করে কিছু জগৎ তৈরি করে নিয়েছিলাম। সেই জগতে আমি এত বেশি ব্যস্ত ছিলাম, আমার অনেক সময় প্যান্ডামিক সময়টা আমি ভুলেই যাচ্ছিলাম। আমার মনে হতো যে 12 ঘন্টার জায়গায় যদি 14 ঘন্টা হতো সময়, তাহলে হয়তো আমি আরো বেশি কাজ করতে পারতাম। বাট সারাক্ষণই মানে কোথাও না কোথাও নিজেকে ইনভলভ করেছি, একেবারে ডিরেক্টলি, কখনো ইনডিরেক্টলি,
বাট আমি অনেক বিজি ছিলাম পুরো প্যান্ডামিক সময় ধরে। শুনে অনেক ভালো লাগছে যে আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনি ভালো ছিলেন এবং এখনো ভালো আছেন। আশা রাখি আপনি ভালো থাকবেন এবং আমাদের মাঝেই থাকবেন, কারণ আমরা আপনাকে অত্যন্ত ভালোবাসি। আহ, আজকে আমরা যে ইস্যুটি নিয়ে অ্যাকচুয়ালি আলোচনায় অংশগ্রহণ আপনি করেছেন এবং আমরাও আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, সেটা হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যান্ড ইটস প্রসপেক্ট, স্পটলাইট অন বাংলাদেশ। আধুনিক বিশ্বে ফ্যাশন একটি বিশাল শব্দ এবং এটি নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট প্রসঙ্গে তার নিজের মতো জায়গা করে বহু যুগ ধরে চলছে। কারণ সকলেই নিজেকে ফ্যাশনেবল দেখতে চায়, যা বয়স, ভৌগোলিক সীমানা, জাতি এবং সাংস্কৃতিক সাথে পরিবর্তিত হয়। আপনার মতে বাংলাদেশের ফ্যাশন মহলকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করছেন? আমার কাছে আসলে ফ্যাশন শব্দটি কখনোই একেবারে নতুন মনে হয়নি, কখনোই মনে হয় না। সবসময় আসলে যুগে যুগে সময় ফ্যাশনটা চেঞ্জ হয়েছে, ফ্যাশনের ধারা পরিবর্তন হয়েছে বা মানুষ নিজেকে ভিন্নভাবে দেখতে পছন্দ করেছে। কিন্তু আমি যদি আপনিও দেখবেন যে আপনার যদি অনেক আগে মানে ধরুন আমি বাবাদের সময় বলি বা দাদাদের সময় বলি, তখনও কিন্তু তারা কিন্তু একটা নিজস্ব পোশাকের ভেতরেই ছিলেন। এবং আমরা সবসময় বলি যে বয়োবৃদ্ধ অথবা বয়স হয়ে গেলে মানুষের মধ্যে ফ্যাশন সচেতনতা কমে যায়, আসলে কিন্তু তা নয়। এবং অনেক সময় আমরা এটাও দেখবেন যে মেয়েরা অনেক বেশি ফ্যাশন সচেতন কিন্তু ছেলেরা কম। কিন্তু আপনি যদি পর্যবেক্ষণ করে দেখেন যে একটা ছেলেকে যখন আপনি যে কোনো একটা শার্ট বা পাঞ্জাবি পরতে দিলে ওনারা কিন্তু ওই কাপড়টা পরতে চান না। তার মানে তার ভেতরে একটা সচেতনতা আছে যে আমি এই কাপড়টি পরবো। মানে ছেলেদের ভিতরে কিছু স্পেসিফিক কালার, ব্লু, ব্রাউন, অ্যাশ, হোয়াইট, ব্ল্যাক, এর বাইরে কোনো রং এখনো ইয়াং ট্রেন্ডিরা পড়ছে, কিন্তু চাইলে কিন্তু তারা পড়তে চায় না। তার মানে তারা প্রকাশ্যে হয়তো না, কিন্তু মানে ভেতরে কিন্তু তাদের ভিতরে একটা সচেতনতা সবসময় ছিল যে আমি এই রংটি পরবো না। আপনি দোকানে অনেক ধরনের হরেক ধরনের পোশাকের ভিতরে কিন্তু তারা ঠিকই বেছে নেবে ব্লু রংটি। তার মানে তার ভেতরের একটা মানে কালার একটা স্কিমস আছে। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে বয়স ভেদে নয়, মানে মানুষের সময় বেঁধে মানুষের নিজেদের একটা আমি মনে করি যে ফ্যাশন সবসময় ছিল। এবং আমি বড় হয়েছি আসলে একেবারে পুরোনো ঢাকায়। তো সেখানে আমার আমার ফ্যাশন সচেতনতার ভিতরের মধ্যে আমার অনেক বেশি আমার প্রভাব করেছে কিন্তু আসলে এই সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সেই একেবারে পাঞ্জাবিতে গিলা করা পাঞ্জাবি, হ্যাঁ, ধোপার ধোলাই করা পাঞ্জাবি, ঈদের সময় একদম কিস্তি টুপি, সেগুলো কিন্তু এক ধরনের ফ্যাশনের ভেতরেই ছিল। মানে এটা একেবারে চুড়িদার পরা কখনো আমাদের, আমার একটা মনে আছে আমার বাল্য বয়সে যে আমাদের ভীষণ শখ হতো যে চাপা পায়জামা পরবো, কিন্তু আমার বাবা সবসময় একই রকম কাপড় কিনে সবার জন্য আমাদের একই রকম কাপড় পান। আমার 5 ভাই 2 বোন, সবার জন্য একই রকম কাপড় বানাবে। ঢিলা পায়জামা, সাদা পাঞ্জাবি, কিস্তি টুপি, ধোপা আসবে, এটাকে ধোবে, এটাকে ভাট্টি দেওয়া হবে, দেন গিলা ভাঁজ করা হবে, আমরা ঈদের দিন পরবো। তার মানে ওই ওই যে ওই ট্রেন্ডটা কিন্তু তখন ছিল। মানে আমার একবার মনে আছে আমি খুব শখ করে একবার লাল পাঞ্জাবি কিনতে যেয়ে, বিকজ তখন আমি নতুন করে প্রোগ্রামে কাজ প্রায় যাওয়া হতো। তো তখন আমার বাবা খুব একটু অবাকই হয়ে যাচ্ছিল যে আমি লাল পাঞ্জাবি কেন পরবো। পরে আমার মাকে দিয়ে আমি বুঝিয়েছি, মা আমাকে তো প্রোগ্রামে যেতে হয়, ওনারা আমাকে বলে তুমি একটু কালারফুল পাঞ্জাবি নিয়ে আসো। তো সেই কারণে আমি এটা কিনেছি। মেবি আমি পরবো না ঈদের দিন, কিন্তু ঈদের দিন আমি হোয়াইটই পরবো, কিন্তু আমি রেখেছি। তার মানে আসলে সব সময় ফ্যাশন ছিল, সময় যুগে যুগে ওটা পরিবর্তন হয়েছে, পরিবর্ধিত হয়েছে এবং সংশোধিত হয়েছে। জি, জি। আসলেই আপনি যে কথাগুলি বলছেন, আমরা কিন্তু আসলে আপনি এইমাত্র বললেন যে সেই পুরান ঢাকার একটি ছোঁয়ার কথা আপনি বললেন এবং সেখানেও কিন্তু একটি ফ্যাশনের কিন্তু একটি আমরা ট্রেন্ড কিন্তু লক্ষ্য করেছি এবং এখনো করছি। আপনি আপনি যেভাবে জিনিসটি বিশ্লেষণ করলেন, আসলে এভাবে কয়জন আমরা করেছি সেটা হলো গিয়ে কথা, কিন্তু সেখানেও কিন্তু ফ্যাশন যে বিষয়টা, সেখানেও কিন্তু আসলে ফ্যাশনের ধারা কিন্তু অব্যাহত ছিলেন এবং এখনো আছেন। অনেক বিশেষজ্ঞদের মতে ফ্যাশন উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত, অর্থাৎ যদি আপনার বাবা সবসময় ভালো পোশাক পরিধান করেন তাহলে সম্ভাবনা হলো যে আপনি বেশিরভাগ সময় বিরক্ত হবেন। আবার অনেকে এটাকে অনুলিপিকরণও বলছে। মডার্ন স্টাইল আইকনরা
আধুনিকীকরণ না করে ট্রেন্ডি হও এই কথাটি বেশি বলছে। আপনি এই কনসেপ্টটিকে কিভাবে দেখছেন? আপনি যদি প্রথমে আমাকে দিয়ে শুরু করেন, মানে আমি কিন্তু মানে একেবারে ছোটবেলা থেকে ওই ফ্যাশনের ধারার ভিতরেই, ফ্যাশন শব্দটা তখন প্রচলিত ছিল না। তখন ছিল যে একটা মানুষের ট্রেন্ড বা একটা সৌন্দর্যের বিষয়টা ছিল। ফ্যাশন জি, শব্দটা পপুলার ছিল না। মানে আমার মনে আছে, একটু আমি পিছনে গল্প বলি যে আমি দেখেছি আমার নানাদের ওখানে হাতে সেলাই করা পাঞ্জাবি হতো, যেটা আমরা এখন কল্পনাই করতে পারি না, কিন্তু আমার নতুন ট্রেন্ডে আমি হাতে সেলাই করা পাঞ্জাবি রাখছি। একেবারে জি, শবে বরাতের সময় ওই পাঞ্জাবিগুলো অর্ডার দেওয়া হতো, নবাব বাড়ি থেকেও দেওয়া হতো, এবং ওল্ড টাউনে সোনামুখী সুই দিয়ে হাতে সেলাই করা পাঞ্জাবি এবং ওটা গিলা ভাঁজ করা হতো। এই এত সূক্ষ্ম পাঞ্জাবি গুলো, এত সাজাদের কাপড়, যেটা পাবনায় তৈরি হতো অথবা ইন্ডিয়া থেকে আসতো, ওই কাপড়গুলো এখন সাজাদপুরে তৈরি হয়, কিন্তু এত সূক্ষ্ম একটা বিষয়। তো আসলে ফ্যাশনের ধারাবাহিকতা সবসময় ছিল। আর আমার কাছে যেটা মনে হয় ট্রেন্ডি, যে ট্রেন্ডি শব্দটা সাথে আমার কাছে মনে হয় যে আমি ট্রেন্ডি পোশাক পরে আমি নিজে মানানসই কিনা সেটা আমাকে ভাবতে হবে। ধরুন আজকে আমি যদি আমি ইন্ডিয়ান, অনেকে আমরা আমাদের দেশ আমরা যতই বলি না কেন, আমরা কিন্তু ইন্ডিয়ান সিনেমা বা ইন্ডিয়ান যারা নায়ক নায়িকা মানে সবাইকে একটু ফলো করি বা চেষ্টা করি ফলো করতে। ধরুন আমি একটা নায়িকার কথাই বললাম না কেন, আজকে এখন মাধুরী দীক্ষিত নেই, কিন্তু অনেকে যারা নতুন যারা আছেন, নতুন ট্রেন্ডি জি, যারা আছেন, হুম, জি, তারা যে পোশাক পরে সেই পোশাকটি পরে যদি আমাদের দেশের একটি মেয়ে ওই পোশাকটি পরে, ওই ঠিক তার ওই স্বাস্থ্য সচেতন না হয়ে ওই পোশাকটি পরে যদি রাস্তায় বা পথে ঘাটে বা ঈদের প্রোগ্রামে যায় বা বাইরে যায়, আপনার কি মনে হয় সে ফ্যাশনেবল, সে কি ট্রেন্ডি? নো। যে পোশাকটি তাকে মানাবে, যে পোশাকটি পরে সে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যে পোশাকটি পরে তার চারিত্রিক গুণাবলীকে প্রকাশ করবে, তার প্রফেশনকে প্রকাশ করবে, তার ব্যক্তিত্বকে প্রকাশ করবে, সেটাই হচ্ছে ট্রেন্ডি। আমি যদি একটা ছোট্ট করে বলি যে সুচিত্রা সেন, তাকে জি, কিন্তু আমরা সবাই আইকন হিসেবেই ভাবি। সুচিত্রা সেনকে কিন্তু এখন এই যে সুচিত্রা সেনের যে স্টাইলটা ছিল, সেটা কিন্তু এখনো ট্রেন্ডি। আপনি সেই আজ থেকে 60 বছর আগেও কিন্তু মুভিতে আমরা যেরকম দেখেছি, এখনো কিন্তু আমরা সুচিত্রা সেনকে আমরা ওই আধুনিকই দেখি, মানে ওনাকে আধুনিক ভাবে আমরা চিন্তা করেছি। আমরা যদি ববিতাকে দেখি, ববিতা এখনকার ববিতা না, সেই সময়কার ববিতা একেবারে কিন্তু আধুনিক ছিল। কারণ আসলে এটা হচ্ছে সময় সঙ্গে সঙ্গে ট্রেন্ডি শব্দের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে আমি কি সত্যি ট্রেন্ডি পোশাকটি মানানসই যোগ্য হতে পারে আমার জন্য নাকি না, সেটা বোঝাটাই হচ্ছে আসলে ট্রেন্ডি পোশাক পরা, ফ্যাশনেবল হওয়া। এবং আমার কাছে মনে হয় যে এটার সাথে আরেকটা শব্দ ভীষণ ভাবে জড়িত, সেটা হচ্ছে জি, স্টাইল। স্টাইলটাই হচ্ছে আসল বিষয়। যে আমি আজকে আমি কিন্তু রেগুলার পাঞ্জাবি পরি, ওটা আমার স্টাইল। কিন্তু আমার জি, এখন আবার যেহেতু আমি প্যান্ডামিক সময় বাসায় আছি, চট করে একটা শার্ট পরে নিই, সেটা আমি এখন স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি মনে করি যে এটাতে আমি পরে আমি স্টাইলটাকে ফিল করছি। কিন্তু আমি যদি এখন স্টাইলিশ ফিল না করে আমি যদি এখন একটা রং চঙে একটা টি শার্ট পরতাম, সেটা কিন্তু যেত না, তার মানে আমার স্টাইলের বাইরে। তো ফ্যাশন জি, শব্দের সাথে স্টাইল শব্দটা অনেক বেশি গভীর ভাবে আমি মনে করি যে উপযুক্ত। আমি যদি আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে বলি না কেন, জি, সাইদ স্যারকে আমার সারা জীবন দেখেছি সাদা পাঞ্জাবি আর একটা কোটি পরেছেন, উনি তো স্টাইলের ভিতরেই আছেন। আমরা যদি আবেগ ভাইকেই চিন্তা করি না কেন, আপনি দেখবেন সব সময় একটা প্রিন্টেড শার্ট পরতেন, ফতুয়া পরতেন। প্রফেসর ইউনূস, উনি নোবেল প্রাইজ দিয়ে এসেছেন পাঞ্জাবি আর কোটি পরে, উনি কি স্টাইলের বাইরে? তো আসলে বিষয়টা হচ্ছে ধারণ করাটা, আমি কি ধারণ করছি সেটাই হচ্ছে স্টাইল, সেটাই হচ্ছে তার নিজেকে ধারণ করাটাই হচ্ছে স্টাইল, ফ্যাশন বা ট্রেন্ডি শব্দটা না। বাট আই লাভ ট্রেন্ডি। আমি দেখি, যত দেখবো যত বেশি আমি জানবো, তত বেশি আমি নিজেকে অ্যাডাপ্ট করতে আমি কি বলবো, স্বাচ্ছন্দ্য বোধ করবো। জি। চমৎকার বিশ্লেষণ আপনার। দর্শকরা ইতিমধ্যে দেশের বাইরে থেকে অনেক দর্শক আমাদের শোতে অলরেডি জয়েন করেছেন এবং তারা আমাদের শো দেখছেন। ইউকে থেকে সাবিয়া খান বলছেন, ঠিক বলেছেন এমদাদ ভাই, ভালো লাগলো। ইউএসএ থেকে বলছেন সাজ খান, উনি বলছেন নাইস স্পিচ এমদাদ স্যার। এবং হানিফ তালুকদার উনি বলছেন খুব সুন্দর কথা এমদাদ স্যার। তো এভাবে অনেক দর্শক আমাদের সাথে আছেন। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সাথে আছেন আজকে আমাদের সবার প্রিয় এমদাদ হক। আহ, আমরা আপনাকে একজন
ফ্যাশন স্পেশালিস্ট হিসেবে চিনি এবং বিভিন্ন সময় আপনি আমাদেরকে উপহার দিয়েছেন নান্দনিক সব ফ্যাশনেবল ডিজাইন। কিন্তু বর্তমানে আমরা দেখছি অনেকেই নতুন উদ্ভাবন না করে অন্য দেশ থেকে ট্রেন্ড কপি করে দেশীয় বাজারে তা উপস্থাপন করছে। এর প্রেক্ষাপটে আপনি কি বলতে চান? প্রথমত হলো যে আমি স্পেশালিস্টটা এখনো আমার নামের সাথে যোগসূত্র করতে চাই না, কারণ আসলে প্রতিদিনই কিন্তু শেখার সময়। প্রতিদিন আমি এভরিডে ইজ এ লার্নিং ডে। আমার জীবনের প্রতিটা সময় কিন্তু এক একটা শিক্ষা, এক একটা বার্তা। তো আমার কাছে মনে হয় আই এম নট স্পেশালিস্ট। আমার এটা হওয়াটা অনেক কঠিন বিষয়, এই শব্দটার সাথে নিজেকে সংযুক্ত করা। আর যে প্রশ্নটা আপনি করেছেন আমাকে আরেকবার করলে আমি একটু রিকল করতে পারি যে জি, জি, জি। আমি 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 আরেকবার বলছি যে আমরা দেখছি যে বর্তমানে অনেকেই নতুন উদ্ভাবন না করে অন্য দেশ থেকে ট্রেন্ড কপি করে এনে দেশীয় বাজারে তা উপস্থাপন করছে। এর প্রেক্ষাপটে আচ্ছা, আসলে আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি মনে করি যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, এই শব্দটা দিয়ে আমি প্রমাণ করতে চাই। যত বেশি আচ্ছা, আমি দেখব, যত বেশি, যেমন আমি একটা ভালো বই, আমি যদি ম্যাট্রিক স্কুলে বলি, স্কুলের কথাই বলি, যে একটা ভালো বই বা ভালো নোট করার জন্য আমি কিন্তু অনেকগুলো বই দেখতাম। আপনিও দেখেছেন শিওর। জি, কলেজে একটা ইকোনমিক্স এর একটা থিওরি লেখার জন্য আপনি অনেকগুলো বই কিন্তু ঘেটেছেন, পড়েছেন। জি। ঠিক তেমনি যখন আপনি একটা নতুন পোশাক তৈরি করবেন, তখন কিন্তু আপনাকে অনেকগুলো রিসার্চ কিন্তু আপনাকে করতে হবে। সেটা হলো যে অনেকগুলো, এখন আগে যেমন ছিল না, আমার যেমন আগে শখ ছিল যে বই কেনা, বই পড়া, মানে ফ্যাশনের বই, বাইরে যাওয়া মানেই আমি বলতাম যে কি আনবো। আমার বাবা প্রচুর বাইরে যেতেন, বন্ধু বান্ধবরা, জি। আমার জন্য টেক্সটাইলস এর বই আনো। তখন অনলাইন এত ছিল না, কিন্তু এখন হুম, হুম, অনলাইন, গুগল, পিন্টারেস্ট অনেক হয়ে গেছে। আমি যত বেশি দেখবো তত বেশি কিন্তু আমি শিখবো। এবং আমি যদি জি, না দেখি, না শিখি, তাহলে পৃথিবী কোন দিকে যাচ্ছে, কোন ধারায় যাচ্ছে, কোন রঙে যাচ্ছে, কোন ট্রেন্ডে যাচ্ছে, তার সাথে কিন্তু আমি সম্পৃক্ত হব না। আমি ঘরে বসে একটা কোনায় বসে কিন্তু আমি নিজেকে আধুনিক করতে পারবো না, আমি নিজেকে শিক্ষিত করতে পারবো না। আমি যদি নিজে শিক্ষিত না হই, তাহলে আমি কি হুম, করে হুম, শিক্ষণীয় ডিজাইন দিতে পারবো? হ্যাঁ, জি, আমার কাছে যেটা শব্দটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কপিক্যাট। মানে একেবারে প্রোডাক্টটা কপিক্যাট না করে নিজস্ব ধারায়, নিজস্ব ভঙ্গিমায় বাংলাদেশ আর ইউরোপ, অথবা আমি ইউএসএ বলি না কেন, যাই বলি না কেন, দুটো সব দেশেরই তো কালচারালি একটা ডিফারেন্স আছে। আমাদের দেশে কিন্তু চাইলেই আমি এখন একটা শর্ট স্কার্ট পরে একটা মেয়ে বের হয়ে হাঁটবে, সেটাও আমরা পারবো না, বিকজ আমাদের ডেফিনিটলি। কালচার আমাদেরকে অ্যালাউ করবে না। তো ওকে। সবকিছুকে অ্যাডাপ্ট করে যখন আমি আমার নিজের ধারার সাথে, আমার সংস্কৃতির সাথে, মানে আমি ওটাকে কি বলবো, যে তৈরি করব, সেটাই কিন্তু হবে আমাদের পোশাক। ধরুন আমি একটা শাড়ির কথাই বলছি, যে শাড়ির ভিতরে আমি যখন একটা ওই বিদেশি একটা ডিজাইন বা বিদেশি একটা ফর্ম এনে আমি প্রেজেন্ট করলাম, সেটা কিন্তু একটা অ্যাডাপ্টেশন হলো। অথবা প্যাটার্নের ক্ষেত্রে যদি আমি বিদেশি নেকলাইন্স বা আমি যাই বলি না স্লিট, সবগুলোকে ব্যবহার করে আমি একেবারে শর্ট না করে হাঁটু পর্যন্ত করলাম, সেটা কিন্তু একটা কুর্তি হয়ে গেল। তার মানে হুম, এটা হুম, হচ্ছে যে ডিজাইনার কাজ করে, তার বোঝার বিষয়, তার বোধগম্যর বিষয়, যে আসলে আমাদের ট্রেন্ডের সাথে, আমাদের সংস্কৃতির সাথে এই পোশাকটি মানাবে। যে পোশাকটি পরবে, মেয়েরা জরুরি, আমি বলি যেহেতু ফ্যাশন বলতে অনেক সময় এটাকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বুঝাই। আমার বোন জি, যদি এই পোশাকটি পরে বাইরে যায়, সত্যিকার থেকে আমার কি খারাপ লাগবে না ভালো লাগবে, নিজেই কিন্তু আমি বিচার করতে পারবো। তো হুম, হুম, কোশ্চেনের উত্তরটা হচ্ছে এখানে, যে জি, আমাদের সংস্কৃতি ধারার সাথে মিল রেখে পোশাকটি পরাটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে প্রয়োজন। মানে কপিক্যাট শব্দটি না, নিজেকে, আমি যেন একটা বিদেশি কাপড়, বিদেশি ডিজাইন আমি দেখলাম, কিন্তু আমি কি চাইলে এটাকে আমাদের তাঁতের কাপড়ে কনভার্ট করে ডিজাইনটাকে আমাদের মতো করে করতে পারি না? নিশ্চয়ই পারি। অবশ্যই, এখন কিন্তু অবশ্যই। বিদেশিরা কিন্তু আমাদের এশিয়ান ডিজাইনের প্রতি ভীষণ আকৃষ্ট হচ্ছে। জি, আমাদের এমব্রয়ডারি, আমাদের কাঁথা, আমাদের কাঁথা ফোর হচ্ছে সোয়েটারে, কাঁথা ফোর হুম, হচ্ছে হুম, স্কার্টে। তার মানে তো আমরাও তো ওদেরকে এক ধরনের উপহার দিচ্ছি, তার মানে আমরা কেন ওদেরটা সরাসরি গ্রহণ করবো? ডেফিনিটলি। আহ, এই মুহূর্তে আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন। ইতিমধ্যে একজন দর্শক আপনাকে একটি কোশ্চেন করেছেন, সাজিয়া পারভেজ। উনি বলছেন, "ও এন্দাজ ভাই, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য মডার্ন এন্ড ট্রেডিশনাল ফ্যাশন?"
আরেকবার বলবেন, আমি শুনিনি শব্দটা। জি, উনি বলছেন, উনি একটা কোশ্চেন করেছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল ফ্যাশন? আচ্ছা, মডার্ন ট্রেডিশনাল হচ্ছে, ট্রেডিশন তো ট্রেডিশন, ট্রেডিশন কখনো মডার্ন কে প্রেজেন্ট করে না। আপনি যখন ট্রেডিশনকে নতুন ধারায়, নতুন ধারায় বা নতুন, ধরুন আমি একটা ট্রেডিশনাল পাঞ্জাবি পরি অলওয়েজ, ঠিক আছে ফাইন, যখন আমি ট্রেডিশনাল পাঞ্জাবিকে নতুন একটা মেটেরিয়াল তৈরি হলো বা নতুন একটা নকশা আমি চোখে পড়লো, যখন আমি এটাকে রিপ্রেজেন্ট করলাম, তখন হচ্ছে এটা ট্রেডিশনাল উইথ দ্য মডার্ন কনসেপ্ট। যেমন আমরা এটা এটা আমাকে বলতেই হবে যে আমি যেহেতু এফডিসিবি ভাইস প্রেসিডেন্ট, আমরা কিন্তু প্রতি বছর ট্রেসেমি ফ্যাশন উইক করি একটা, এফডিসিবি ট্রেসেমি ফ্যাশন উইক। যারা ওই ট্রেসেমি এফডিসিবি ফ্যাশন উইক ফলো করেন বা দেখেন, বা যারা দেখেননি তারা ইউটিউবে দেখবেন, ওখানে কিন্তু যে শব্দটি আমার সিস্টার প্রশ্ন করেছেন, আমি উত্তর কিন্তু উনি পেয়ে যাবেন। এখানে কিন্তু আমরা দেশীয় পোশাককে কি করে মডার্ন কনসেপচুয়ালি আমরা প্রেজেন্ট করব, ইভেন তো কি আমরা কখনো ফ্যাশন উইকে কোনো দেশে কিন্তু মোটিভের ক্ষেত্রে লিমিটেশন দেওয়া হয় না, বাট আমরা কিন্তু লিমিটেশন দিয়েছি, এটা আমাদের স্বার্থে। আমাদের কখনো আমরা পিঠা দিয়েছি, কখনো নকশি দিয়েছি, কখনো আমরা জামদানি দিয়েছি, কখনো আমরা পুরনো বাড়ি কোন স্ট্রাকচার দিয়েছি, আমাদের কালচারাল হেরিটেজ গুলো আমরা দিয়েছি। কেন দিয়েছি? নতুন প্রজন্মকে জানাবার জন্য। কিন্তু আমরা বাধ্যতা করে দিয়েছিলাম যে কাপড় ব্যবহার করতে হবে কিন্তু দেশি কাপড়, তার মানে কিন্তু আর প্যাটার্নটা হবে কিন্তু ভেরি মডার্ন, মানে একেবারে ট্রেন্ডি। যেমন একজন বায়ার, দর্শক, আমরা মনে হয় কিছুটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আমরা অচিরেই আবার এমদাদ হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। জি, আহ, এমদাদ ভাই, আপনার 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 কথা আমার কাছে ক্লিয়ার আসছে না। এমদাদ ভাই, আমরা আমরা আপনার কথা ক্লিয়ার শুনছি না। আমি আমি আপনাকে দেখছি, আপনার কথা আমার কাছে আসছে, কিন্তু জি, এখন এখন ক্লিয়ার। আরেকটু আরেকটু ক্লিয়ার হলে মনে হয় ভালো হয়। জি, জি, হ্যালো, জি, এমদাদ ভাই, আমরা আপনাকে দেখছি। জি, আমরা আপনাকে দেখছি। হ্যাঁ, আপনার আপনার কথা আমি শুনতে পাচ্ছি, কিন্তু জি, এখন দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। মোস্ট প্রবাবলি ওনার, এমদাদ ভাইয়ের নেটে হয়তোবা একটু সমস্যা হচ্ছে, উনি এখনই হয়তোবা জয়েন করবে। হ্যালো। হ্যালো, জি, আমি আমি জি আপনাকে আমার, শুনছি। জি, প্লিজ প্লিজ, শুনছি আপনাকে। হ্যাঁ মানে যখনই মেলবন্ধনটা হয় পুরনো আর নতুন, সেটাই কিন্তু হবে যে আসলে নতুনের সাথে পুরনোর একটা মিলন হয়ে যায়। মানে ট্রেসিমি ফ্যাশন উইকটাই কিন্তু এটা প্রমাণ করে। যারা দেখেননি তারা, আমি আমি অনুরোধ করবো, ট্রেসিমি এফডিসিবি ফ্যাশন উইক যেটা হয় রেগুলার, সেখানে কিন্তু আপনার প্রশ্নের উত্তরগুলো মিলে যাবে আসলে।
জি, ডেফিনেটলি, ডেফিনেটলি। আ এখানে আমরা একটু জানতে চাবো আপনার কাছে যে ফ্যাশন মার্কেটে রুরাল অ্যান্ড আরবান মার্কেট বলতে আমরা কি বুঝবো? এবং বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে লোকাল মার্কেটে জিডিপিতে কন্ট্রিবিউশন কেমন? এবং আপনার কাছে আরো জানতে চাই যে আমাদের দেশে সাইজ অফ আর্টিসান অথবা কারিগরের পরিমাণ কেমন আছে? আসলে আমাদের এখানে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা আসলে আমি মনে করি দুভাগে বিভক্ত। একটা জি। হচ্ছে পুরোটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেখানে হুম, আসলে আমাদের তেমন কিছু করার নেই, কারণ আসলে বায়ার্সরা যে ডিজাইন গুলো দেয় সেগুলোই আসলে ডিজাইন গুলো করতে হয়। কিন্তু সেটারও পরিপ্রেক্ষিত অনেক পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু অনেকগুলো বড় বড় যারা বাইং হাউস আছেন বা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছেন তারা কিন্তু নিজস্ব ডিজাইনাররাই এখন নিজেদের ডিজাইন গুলো ডেভেলপ করে বায়ারকে দিচ্ছে এবং এগুলো একসেপ্ট হচ্ছে, সেগুলো প্রোডাকশন করছে অনেক বড় কোম্পানি। যেমন আমি যদি বলতে চাই, বায়োলেটেক্স আছে, আমাদের অ্যাপেলিয়ান গ্রুপস আছে, আরো অনেকেই আছেন, চিটাগং অনেক গ্রুপস গুলো আছে। তারা কিন্তু নিজস্ব ডিজাইন গুলোই কিন্তু এখন বায়ারদেরকে দিচ্ছে, হয়তো 20টা ডিজাইন করে দিচ্ছে, সেখান থেকে হয়তো ওরা 5টা একসেপ্ট করছে, সেখানে কিছুটা হয়তো সংশোধন করে নিচ্ছে, কিন্তু এই পরিমাণটা মানে একেবারে কমে যায় না, কিন্তু এটা ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে। কারণ সেটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আমাদের এখানে ফ্যাশন স্কুল গুলা কিন্তু ছেলেমেয়েরা গুলা কিন্তু ভীষণ ভালো কাজ করছে, এবং আমি ওদেরকে সাধুবাদ জানাই যে আমাদের সময় কখনোই ফ্যাশন স্কুল ছিল না। আমার ভীষণ শখ ছিল আমি ফ্যাশন নিয়েই পড়বো, কিন্তু আর্ট কলেজে পড়বো। তখন তো আর্ট কলেজ মানে এটিতে গিয়ে তো ভাবতো যে গেল আর কি ছেলে। তো এখনকার ফ্যাশন স্কুল বলতে আমার মনে হয় যে যে এই এই যে বিষয়গুলো যারা আছেন ফ্যাশন স্কুলগুলো, তারা ছেলে মেয়েদেরকে তৈরি করছে স্পেশালি গার্মেন্টস এর জন্য। কিন্তু আবার আরেকটা নেতিবাচক বিষয় হলো তারা কিন্তু আমাদের লোকাল বিজনেসের প্রতি তাদের আগ্রহটা একেবারেই কম। সেটা কারণটা অবশ্য আছে, কারণ যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের স্যালারি স্ট্রাকচারটা অনেক স্ট্রং, কারণ সেখানে ওদের আয়টাও বেশি এবং স্যালারি স্ট্রাকচারটাও বেশি। আমাদের এখানে তো আসলে আর লোকাল ফ্যাশনে কিন্তু জিডিপিতে আসলে অংশগ্রহণে কতখানি আছে সেটা বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ সারাক্ষণ চেঞ্জেস হচ্ছে আমাদের এখানে। আর জি, আমাদের এখানে যেমন আমাদের টোটালি জিডিপিতে আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু টোটাল আমাদের বছরের ব্যবসার পরিমাণ কিন্তু প্রায় 1,000 কোটি টাকা, এবং জি, আমাদের এখানে 5 লক্ষ যারা আর্টিসানরা আছে একেবারে ডিরেক্টলি জড়িত তাদের সাথে আছেন, এবং 30,000 কর্মী এবং তাদের জি, সাথে জড়িত আছে 5 লক্ষ। তার মানে প্রচুর সংখ্যক যারা দেশে গ্রামে গঞ্জে বিভিন্ন মহলেই জড়িত আছেন, তারা প্রত্যেকেই যার যার মতো করে আমাদের এই লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিচ্ছে। লোকাল ইন্ডাস্ট্রি কিন্তু ভীষণ ভাবে বেসড অন হ্যান্ডলুম, যারা আমাদের জি, বিভিন্ন অঞ্চলে যেগুলো আছে, যারা কারিগর আছে আমাদের, যারা হাতের কাজ করে, এমব্রয়ডারি করে, টেইলার্স ইউনিট, সেটাও কিন্তু সংখ্যার দিক থেকে কম না। 1,000 কোটি টাকা কিন্তু কম নয় আমাদের দেশের জন্য। এই ডেফিনেটলি। 17 কোটি মানুষের জন্য লোকাল কাপড়ের ডিমান্ড কিন্তু কম না, সেটাও একটা বড় বিষয়। আর গার্মেন্টস এর ইন্ডাস্ট্রি আসলে এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, এটা সবারই চোখে দেখা যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডুইং ভেরি ওয়েল। যদিও এই প্যান্ডামিকের কারণে গার্মেন্টস এর পরিমাণটা অনেক হ্রাস পেয়েছে, অনেক বায়ার্সরা হয়তো প্রোডাক্টটা কমিয়ে দিয়েছে, কিন্তু কমিয়ে দিলে লাভ নেই, কারণ ওদের প্রোডাক্টের প্যাটার্নটা ওনারা চেঞ্জ করে ফেলেছে। যেমন ধরুন যেমন আগে যেমন খুব এমবেলিশমেন্ট চাইতেন, যে অনেক এমব্রয়ডারি, অনেক কারুকাজ করা, হুট করে প্রোডাক্ট, কিন্তু এখনকার প্রোডাক্টের সিম্পলিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। চট করে প্যান্ডামিকের সময় কি পরা উচিত, যেমন একটা হুম, হুম, স্কার্ফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি হুম, আমি হুম, যেহেতু আমি আমি ওয়ার্ক অ্যান্ড হোম, যেটা নতুন শব্দ, আমরা অনেক কিছু কিন্তু শিখেছি নতুন শব্দ, প্যান্ডামিক, ডেফিনেটলি। কোয়ারেন্টাইন, হোম ওয়ার্ক। ইয়েস, আগে কখনো এই সবগুলো মানে বাসায় বসে কাজ করা, হ্যাঁ, তো এগুলো তো শিখিনি আগে, মানে শব্দগুলো জি, পরিচিত ছিল না আমাদের কাছে। জি, তো সেই সব কারণে আমি একটা শার্ট পরে আছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমার নিচে কি পরে আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তো পায়জামা ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা আপার ইজ লেভেল ইজ ইম্পর্টেন্ট। এখন পোশাক ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। বাইরেও দেখবেন যে যারা কষ্টকর হয়েছে গার্মেন্টস এ, যারা প্রিভিয়াসলি প্রোডাক্ট গুলো নেক্সট সিজনের জন্য বানিয়ে ফেলেছে, সেগুলো কিন্তু স্টক বিল্ড আপ হচ্ছে, হতে পারে, অথবা হয়তো বলবে যে তোমরা সেগুলোকে, বিদেশি বাইরেরা তো ভীষণ চালাক, বলবে তুমি এগুলাকে যদি না কমিয়ে দাও তোমাদের প্রোডাক্ট আমি নেবো না।
এখন ব্যবসা করতে গেলে তো এই প্রোডাক্টটা ছাড়তেই হবে। তো হয়তো বলবে যে তোমার $1 প্রোডাক্ট, তুমি এখন আমাকে 50 সেন্টসে দিয়ে দাও। এখন কি করবে, প্রোডাক্টটা ছাড়তে হবে। এইসব চালাকি অনেক সময় ব্যবসায়ীরা করেন, কিন্তু প্রোডাক্টের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটা একটা বড় ভূমিকা গার্মেন্টস এ তো আছেই, বাট কিছুটা মন্দা ভাব রয়েছে বলে আমার মনে হয়, মনে হয় না, এটা আসলে অবধারিত হয়েছে। জি, আপনি অনেক বিশ্লেষণ করে অনেক সুন্দর কথা বলেছেন এবং দর্শকরাও আপনার সাথে একমত পোষণ করছে। অনেকেই বলছেন যে রাইট, রিমঝিম উনি বলছেন ইয়েস ইউ আর রাইট এমদাদ ভাই। সার্চ খান উনি বলছেন ইয়েস। দর্শকরা আপনারা আমাদের সাথে এইভাবেই যুক্ত থাকুন। আমাদের সাথে আছেন এমদাদ হক, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি, ফ্যাশন ডিজাইনার and the Vice President of ফ্যাশন ডিজাইন কাউন্সিল বাংলাদেশ। এমদাদ ভাই, আমরা লক্ষ্য করছি যে ফ্যাশন ডিজাইনে ডিজাইনিং লেভেল বলে একটি কনসেপ্ট আছে। মূলত এই কনসেপ্টটি কি এবং বাংলাদেশ মার্কেটে আমরা কোন ডিজাইনিং লেভেলটি বেশি ব্যবহার করি এবং কেন? আমি লেভেল বলতে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে আমরা কোন স্তরে আছি, নাকি জি, আপনি বোঝাতে চাচ্ছেন যে আমরা কোন ধারায় আছি? কোন ধারাতে আসলে আমরা আছি বেসিক্যালি? আচ্ছা, আমাদের আমাদের প্রোডাক্টটা কিন্তু আসলে একেবারে যেটা মনে করি ভেরি মাচ রেডি টু ওয়্যার। মানে মানুষের ফ্যাশনেবল প্রোডাক্ট তো অনেক ধরনেরই হয়, আমরা চটজলদি পোশাক, কারণ হচ্ছে যে এখন কিন্তু মেয়েরা সবাই কর্মজীবী, মানে সবাই কর্মজীবী বলে পোশাকের ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন কখনোই কিন্তু আমরা আজ থেকে 20 বছর আগেও কুর্তি শব্দটা কিন্তু আমাদের এখানে প্রচলিত ছিল না। মেয়েরা এখন কুর্তি পরে একটা জিন্স পরে অফিস করছে, সেটা একটা ধারা, সেটা একটা সালোয়ার কামিজ পরে এখন মানুষ খুবই কম, শাড়িটা হচ্ছে একেবারে ওকেশনালি বিয়ে ছাড়া পরে না। কিন্তু আবার মজা হলো আমাদের দেশে না, আমি অনেক একটু গল্প বলি যে মাদ্রাসে কিন্তু ওরা শাড়ি পরেই কিন্তু অফিস করে। শাড়িটাকে ওরা ওই প্যান্টের মতো করে বানিয়ে নিয়েছে সেলাই করে, এবং ওরা সাইকেল চালিয়ে মাদ্রাসে ওরা শাড়ি পরে অফিস করছে, কিন্তু আবার শাড়ির ভেতরে পকেট আছে। তো সেটাকে ওরা কিন্তু মডিফাই করে নিয়েছে, মডিফাই করে শাড়িও পরছে, আবার ওই মডার্ন কাপড়টাও পরছে, এবং ওটাকে মডিফাই করছে, সাইকেলও চালাচ্ছে। আমাদের এখানে এখনো মেয়েরা এখনো সাইকেল চালিয়ে অফিস করছে না, কিন্তু শাড়িটা খুব অফিসিয়ালি হয়ে গেছে। বাট আমার মনে হয় যে আমরা অনেক রেডি টু ওয়্যার এবং মিডল অফ দ্য মার্কেটের ভিতরে আছি। ফুটফটো মার্কেটটা আসলে যারা আমাদের দেশে করেন বা অনেক 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 বেশি এক্সক্লুসিভ কাপড় করেন, তারা আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ থেকে খুব একটা কাপড় কেনে না বলে আমার মনে হয়। তারা হয়তো ভারতে চলে যায়, বাইরে চলে যায়, দুবাই চলে যায়। কিন্তু এই মুহূর্তে যারা বাংলাদেশে এই ধরনের পোশাক কিনতে চায়, তাদের পক্ষে কিন্তু যাওয়া সম্ভব না। সেটা একদিক দিয়ে পজিটিভ, সবাই এখন অনলাইনে প্রোডাক্ট কিনছেন, অনলাইনে প্রোডাক্ট মার্কেটিং হচ্ছে। হ্যাঁ, কিন্তু অনলাইনে প্রোডাক্টের ক্ষেত্রে আমার কিছুটা অবজারভেশন ভেরি স্ট্রং, যে আসলে কতখানি আমরা মানুষকে প্রপারলি জাজমেন্টটা করতে দিয়েছি। আমার নিজের অভিজ্ঞতায় আমি বলি যে আমি কোরবানির রোজার ঈদে কাপড় কেনার তো কোনো প্রশ্নই ওঠে না, তখন প্যান্ডামিকে আসলে আমরা বাঁচি না মরি সেটাই আমরা জানতাম না। কিন্তু যখনই আমরা কোরবানির ঈদে মোটামুটি আমরা একটু স্লোলি হয়ে গেছে, একটু ডক্টররা বলছেন বাইরে যাওয়া উচিত, ফ্রেশ অক্সিজেন দরকার, তখন আমি কিছু অনলাইনে প্রোডাক্ট অর্ডার দিয়েছি। তো আমি ভীষণ মানে দুঃখ পেয়েছি, তো আমি খুবই পরিচিত দোকান থেকে কিনেছি, নাম দাম বলবো না, বন্ধু আমার, আমি চাই না তাকে লজ্জা দিতে। কাপড়গুলো কিনে আমি দেখলাম যে যে কাপড়টা আমি কিনেছি সেটা একেবারে উইন্টার বেস কাপড়। একটা সামারে কখনো 10 কাউন্সের কাপড় হতে পারে না, সামারে কাপড় হবে 80 কাউন্ট 60 কাউন্ট, যদি আমি কাপড়টা ধরে দেখি। বাসায় আসার পর দেখি 10 কাউন্টসের কাপড়, একটা কমফোর্ট বা একটা খুব মোটা ধরনের। দিস ইজ নট ফর একেবারে সামার না, মেবি কালার্স আর সামার্স, ভেরি সফট টোন, কিন্তু মেটেরিয়াল ইজ নট। এখন আমি কিন্তু অনলাইনে কিন্তু আমি মেটেরিয়ালটা বুঝতে পারছি না, এবং যারা বিক্রি করছে তারাও কিন্তু মেটেরিয়ালের ডিসক্রিপশন দিচ্ছে না, যে আমি এটা 10 কাউন্টস বা 10 ডাবল বা 20 ডাবল দিয়ে দিলে কিন্তু আমি বুঝতাম যে আমি এটা নিব না, দিস ইজ নট ফর সামার। আমি একটা জামা কিনেছি খুব সুন্দর আমার রিলেটিভদের জন্য, দেখি বোতামই দেয়নি, পরে আমাকে বললো যে পাঠিয়ে দেন, আমি বোতামটা লাগিয়ে দিই।
তখন আমি বললাম যে 1000 টাকা পেট্রোল ভাড়া দিয়ে বোতাম লাগাবাচ্ছে, আমার ভাবিকে 10 টাকা বিকাশ করে দিলে সে ওই বোতামটা লাগিয়ে নিতে পারে। সো দিস ইজ দ্য মার্কেট। আমার কাছে মনে হয় যে অ্যাডাপ্টেবিলিটি এখনো আমাদের ভেতরে অনলাইন মার্কেটে ভয় ভীতি আছে। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, আমি একটু গল্প করছি কিন্তু আসলে মানে আমি আমি বাইরে থেকে এরকম আমার একটা বন্ধু ইলিশ মাছ পাঠিয়েছে আমাকে, আমার বন্ধু পাঠিয়েছে, আমি অনলাইনে পাঠাওকে বলেছি যে আমাকে একটু অমুক বাসায় দিয়ে আসো, আমার বন্ধুর বাসায়। কেন আমার বন্ধু প্রতিদিন আমার কিছু না কিছু খাওয়া পাঠায়, এটা পাঠায় সেটা পাঠায়। তো আমার একটা মনে যে আমি এমন কিছু একটা পাঠাই যেটা সে একটু অবাকই হয়। তো আমি একেবারে কক্সবাজার থেকে মাছ ধরিয়ে এনে এবং রূপচাঁদা মাছ, ফ্রেশ মাছ, যেমন জ্যান্ত মাছ আমাকে ছবি তুলে ভিডিও তুলে পাঠিয়েছে, সেটা আমি পাঠিয়ে দিয়েছি। ঠিক মাছ পথে ছেলেটা খুব কান্নাকাটি করে বলছে, স্যার আই এম সো সরি ফর দ্যাট, আমার মাছটা পড়ে গেছে গাড়িতে, আমি খুব যত্ন করে বেঁধেছিলাম কিন্তু পড়ে গেছে, আর আমি একটু মিষ্টিও দিয়েছিলাম, সেটা আছে। তো আমি অনেকক্ষণ, প্রথমে তো আমি ভীষণ ক্ষেপে গেছি, আমি একটু রাগী হলাম। পরে আমি আর আমার ওয়াইফ মিলে ভাবলাম আসলে বিষয়টা তা নয়। তার কাছে প্যান্ডামিকের পর 2.5 কেজি মাছের একটা ইলিশ মাছ আর 1 কেজি ওজনের একটা রূপচাঁদা মাছ, তার ওই ওই যে, এটাকে আমি বলবো না যে লোভ, তার কাছে এটা দেখে মনে হয়েছে যে আমিও তো বহুদিন খাই না, আমার মাকেও তো আমি বহুদিন এই ধরনের মাছ খাওয়াতে পারি। তো পরে আমার মনে হয়েছে যে ডাজন্ট ম্যাটার, আমি বলেছি ঠিক আছে তুমি হারিয়ে ফেলেছো, এটা নিয়ে আর কথা বলা দরকার নাই, যাই হয়েছে আমি এটা নিয়ে কথা বলতে চাই না। আর তোমার কাছে যে মিষ্টিটা আছে তুমি সেটা আজিমপুর কবরস্থানে দিয়ে দাও, কারণ আমার বন্ধু আজিমপুর থাকে। বলে উনি ও বিশ্বাসই করতে চায় না, বলে আপনার বাসায় ফেরত দিয়ে যায়। আমি তুমি কি চিন্তা করে দেখেছো যে তুমি এত টাকা পেট্রোল খরচ করে তুমি শুধু মিষ্টিটা আমাকে দেবে, আর তুমি বলছো যে তুমি সারাদিন ব্যস্ত, রাতে বেলা আমাকে মিষ্টিটা কি খাওয়ার যোগ্য হবে? বরং তুমি দিয়ে দাও আর বলবো যে আমাদের জন্য দোয়া করো। মানে সেখানেও আমার কাছে মনে হয় কি বিশ্বাসযোগ্যতাটা তৈরি হয়নি। এই গল্পটা বলার পেছনে রয়েছে যে এই যে আমরা ডেলিভারি দিচ্ছি অনলাইনে, সেখানেও বিশ্বাসযোগ্যতা, মানে কাপড়ের কোয়ালিটি ক্ষেত্রেও বিশ্বাসযোগ্যতা নাই। আপনি একটা ভালো খাবার অর্ডার দেবেন, দেখবেন যে খাবারেও বিশ্বাসযোগ্যতা হচ্ছে না। আমি একটা বাইরে থেকে খাবার এনে আমি 10 বার ভাবি প্যাকেটটা আমি বাসায় ঢোকাবো কিনা। এই বিষয়গুলো আমার মনে হয় যে অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে অনেক বড় ইম্পর্টেন্ট, যদি প্রসঙ্গের বাইরে আমি কথা বলছি। ইটস ওকে, ইটস ওকে, কারণ আমাদের জানতে হবে আপনি আপনি যে বিষয়গুলি এখন বলছেন এগুলি ফ্যাক্ট, এবং আমরা আপনার মতো আমিও হয়তো এর ভুক্তভোগী, হয়তো আমার মতো আরেকজনও ভুক্তভোগী, বাট আমাদের সচেতনতা থেকেই তো অনেকে জানবে, অনেকে শিখবে। এবং আপনি যে কথাটি বললেন এটা কিন্তু একটা ইকোনমি, একটা এফেক্টও কিন্তু আমরা দেখছি যে ইকোনমিতে কিন্তু বড় রকমের একটা ধস কিন্তু নেমেছে অলরেডি। তো সেটার একটি আপনার হলো গিয়ে এফেক্ট আমরা আপনার এই মাত্র যে আপনি একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করে সেখান থেকে কিন্তু পাচ্ছি। ইনফ্যাক্ট আমার আপনার কাছে রিয়েল অর্থে কিন্তু আগামী 2-3 বছর কিন্তু মানুষ অনলাইনেই চলবে। এখন নতুন শব্দ আমরা শিখছি, স্পেস ম্যানেজমেন্ট। ইউ ডোন্ট নিড স্পেস, তুমি বাসা থেকে বসে কাজ করো, এবং প্রমাণ তো পাচ্ছে, বাসায় বসেও কাজ করে রেজাল্ট পাচ্ছে সবাই। স্পেস ম্যানেজমেন্ট শব্দটা অনেক ইম্পর্টেন্ট। আমরা আপনার কাছে তো জানতে চাচ্ছি যে মহামারী করোনার কারণে গ্লোবাল ইকোনমিতে একটি বড় ধস নেমেছে, এবং 1870-এর পর 2020-কে অনেক ইন্টারন্যাশনাল এক্সপার্টরা একটি অর্থনৈতিক মন্দা বলে আখ্যায়িত করছেন, যেখানে গ্লোবাল ইকোনমিতে এক্সপেক্টেড লস হলো 5.8 থেকে 8.8 ট্রিলিয়ন ইউএসডি। তাহলে এই অবস্থায় অথবা পোস্ট করোনার সময় আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি গুলোতে এর কেমন প্রভাব পড়বে, বা এই ফিউচারে কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? মানে আসলে যেই সময়টায় প্যান্ডামিক হয়েছিল সেই সময়টার এফেক্টটা কিন্তু আমাদের এখন এই অক্টোবর নভেম্বর যারা ওই সময় এফেক্ট করেছিল, সেটা কিন্তু নেক্সট সিজনে বা নভেম্বর ডিসেম্বরে অলরেডি মার্কেটিংটা হয়ে গেছিল। মানে এটা মার্কেটিং, স্যাম্পলস মার্কেটিং হয়ে গেছে। এটা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে প্রোডাক্টটাকে ডিসপ্লে করা হতো বিভিন্ন স্টোরে। তো সেটা নিয়ে আসলে তো একটা মন্দা ভাব ছিলই। আমরা জেসিপিনি মতো স্টোর আমরা দেখেছি প্রায় বন্ধ হওয়ার উপক্রম ছিল। যারা তার অনেকগুলো দোকান স্টোর অফ করে দিয়েছে। ইউরোপে অনেকগুলো যারা বুটিক বিজনেস করতেন বা বড় বিজনেস করতেন, চেইন স্টোর গুলো সবাই কিন্তু নিজে থেকে মানে সংকুচিত করে নিয়ে এসছে।
মানে বারবার কিন্তু আমি ইউকে মার্কেট বা ইউরোপিয়ান মার্কেটে অনেকগুলো কাজ করতে যে রিসার্চ করতে যে আমি দেখেছি, তারা কিন্তু বলছে যে লেস প্রোডাকশন, স্লো প্রোডাকশন, এবং হচ্ছে তোমরা কম সংখ্যক প্রোডাক্ট তৈরি করো, মানে অনেক অধিক প্রোডাক্ট মানে পোশাক তৈরি করে তোমরা আটকে যেও না। কারণ এটা কিন্তু একটা, আমরা কিন্তু এখনো জানি না প্যান্ডামিক কোন সিচুয়েশনে যাচ্ছে। কারণ আমরা এখন বলছি সেকেন্ড ফেজ, আবার কেউ বলছে থার্ড ওয়েভ। তো আসলে এই ওয়েভ গুলাতে প্যান্ডামিক কোথায় দাঁড়াবে, তার জন্য বলা হচ্ছে যে স্লো প্রোডাকশন। আর আরেকটা শব্দ, যদিও আপনি প্রসঙ্গটা আনেন নাই, আমি আমি তুলতে চাই যে স্লো প্রোডাকশন, সাস্টেইনেবিলিটি, ইকো ফ্রেন্ডলি বা রিসাইক্লিং প্রোডাক্ট, এগুলো কিন্তু হচ্ছে এখনকার মডার্ন ওয়ার্ডস অ্যান্ড মডার্ন ফ্যাশন ওয়ার্ড। যে আমি আমার পুরোনো পোশাকটা পরে আমি ছিঁড়ে ফেলে দিলাম, এখন আর ছিঁড়ে ফেলে দেওয়ার সময় নেই। ওই প্রোডাক্ট গুলোকে রিসাইকেল করে আবার কিন্তু সুতা তৈরি করে বানানো হচ্ছে। এখন কলা গাছ দিয়েও কিন্তু ইকো ফ্রেন্ডলি পোশাক তৈরি করা হচ্ছে, আনারস দিয়ে করা হচ্ছে। মানে আমরা যত দিন যাচ্ছে আমরা কিন্তু তত বেশি নেচারের কাছে আমরা ফেরত যাচ্ছি। আর এটা হলো যে গার্মেন্টস এর এখনকার কিন্তু বায়ার্সরা কিন্তু নতুন করে অর্ডার দিচ্ছে, কিন্তু সেটারও কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা ডিফারেন্ট। সেটা হচ্ছে ধরুন এখন খুব লং একটা ড্রেস দিচ্ছে, আগে ধরুন স্কার্ট দিত বা একটা টপস দিত বা অন্য ধরনের পোশাক দিত, এখন কিন্তু সেগুলো দিচ্ছে না। এখন কিন্তু একটা লং ড্রেস দিচ্ছে, বিকজ প্যান্ডামিকের জন্য চট করে একটা ড্রেস পরবে আবার খুলে ফেলবে, ভেতরে তুমি যাই পরো না কেন। টি শার্ট ইজ ডুইং ভেরি ওয়েল, কারণ টি শার্টের মার্কেটে অনেক স্ট্রং, বিকজ মানুষ এখন আর এত ফর্মাল শার্ট পরে কিন্তু ওই শুধু হাফ ফর্মাল পরে অফিস করছে, তো সেখানে ওটাই জরুরি দরকার, বাইরে কিন্তু যাচ্ছে না। তো প্রোডাক্টের কোয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে। আমি আগেই বলেছি স্কার্ফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি বাইরে যাবেন, আপনি হয়তো মুখে মাস্ক দিচ্ছেন না, কিন্তু আপনি একটা স্কার্ফ বা ওড়না দিয়ে মুখটাকে ঢেকে রাখছেন, সেই প্রোডাক্ট গুলো হচ্ছে। পায়জামা ইজ ডুইং ভেরি ওয়েল। মানে এবং আমার একটা খুব কষ্টের কথা বলি, যে দুঃখ পাবো আমরা সবাই জানি, আমার একটা খুব পরিচিত বন্ধু মহল, বিশাল গার্মেন্টস আছে, তারা একটা পোশাক বানাচ্ছে, সেটা শোনার পর আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এবং শুনে আমি অনেক, মানে একদিন দুদিন আমি ঘুমোতে পারিনি। আমি বলছি কি বানাচ্ছ? বলে কি আমি কাফনের কাপড় বানাচ্ছি। কাফনের কাপড় সেলাই করা, মানে লাশগুলো যারা বাইরে মারা যাচ্ছে ইউরোপ আমেরিকাতে, সেগুলোকে আমাদের মতো করে তো না, যা সেলাই করে দিয়ে দিচ্ছে, লাশটাকে ভরে ওরা কোনো রকমের কবর দিয়ে দিচ্ছে। আমার আসলে খুব কষ্টের কথা কিন্তু এটা, যে ঢাকায় বাংলাদেশে কাফনের কাপড় বানাচ্ছে। আর এখন তো নতুন প্রোডাক্টটা হচ্ছে মাস্ক তৈরি করা, সেটা একটা অন্য আরেক ধরনের। তার মানে প্রোডাক্টের কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি কালকেই আমার একটা খুব বড় একটা ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রি বলতে আমি আমি স্টিল ওদের সাথে কাজও করেছি অনেক প্যান্ডেমিক রাত পর্যন্ত বেক্সিমকোর সাথে। তো আমি ইয়ালো ডিজাইনার আমার খুব বন্ধু, তা আমি বললাম তোমরা কি করছো, তুমি কি করলে প্যান্ডেমিক? বলি আমরা আমাদের অফিস হয়েছে। আমি তুমি তো দোকানে তো তোমাদের প্রোডাক্ট তোমরা কি দিতে পেরেছো? বলি স্যার আমরা দোকানের প্রোডাক্ট করিনি, আমরা আমরা এখানে কি করে আমরা পোশাক বানাবো, যে হোল ড্রেস যেটা আমরা বলছি, যে পিপিএ পিপিএ ডিজাইন আমরা করেছি, পিপিএ ডিজাইন করেছি আমরা, মাস্কের ডিজাইন করেছি আমরা, এই ধরনের প্রোডাক্ট তৈরি করেছি। তখন আমি বললাম যে আচ্ছা ভাই একটা কাজ করা যায় না, পিপিএটা একেবারে একটা ট্র্যাক স্যুটের মতো, তো সেটাকে তোমরা না করে হাফ প্যান্ট মানে ট্রাউজার উইথ এলাস্টিক এন্ড হাফ অফ দ্য এলাস্টিক দেওয়া একটা জ্যাকেটের মতো করো, পরাটা খুব সুবিধা। কারণ ওই পুরো কাপড় খুলে বের করা কিন্তু বাইরে নট সো ইজি। তো তোমরা প্যান্ডামিকের জন্য যদি এরকম একটা কিছু করো, সেটা কিন্তু ভালো। তার মানে আমাদের দেশে এখন পোশাকের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ইউ নো দ্যাট, যে ওই স্টাইলিশ শার্ট বা কোনো কিছু করছে না, প্রোডাক্ট মানে অর্ডার হচ্ছে। এখন যেমন নতুন অর্ডার কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে, নতুন কোয়ারিজ হচ্ছে, নতুন স্যাম্পলস হচ্ছে, কিন্তু টোটালি ডিফারেন্ট। মানে প্যান্ডামিকের এফেক্টের ফলে যে পোশাকটা আগামীতে চলবে সেটাই চলবে। যেমন আমরা কিন্তু এই প্যান্ডামিক কিন্তু পৃথিবীতে প্রথম না, আমরা অনেক আগেও কিন্তু দেখেছি। প্লেগ হয়েছে যখন, আমরা কিন্তু আমি ভিডিও বা রিসার্চ করে দেখবেন যে তখনও কিন্তু একদম ইনফ্লুয়েঞ্জা হয়েছিল, মাস্ক ব্যবহার করা হতো, কিন্তু সেটা নতুন কিছু নয়, এটাকে মানে নতুন পুরনোটাকেই আবার নতুন করে ধারণ করা হচ্ছে। আমি কি একটু বেশি বলে ফেলেছি? না ঠিক আছে।
নো, নো, নো। ভাই আপনার আপনার কথা আমাদের অনেক ভালো লাগছে এবং দর্শকরা আপনার সাথে একমত পোষণ করছে এবং আমরা জানছি। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু নতুন, নতুন জিনিস জানছি। ইনফ্যাক্ট আমার নেক্সট যে কোয়েশ্চেনটি ছিল সেটা আপনার কাছে এমন হতো যে ফ্যাশন মার্কেটে আমরা সাস্টেইনেবিলিটি অথবা রিসাইকেল মার্কেটিং বলতে কি বুঝি? এবং নিউ লাইন প্রোডাক্ট ও ন্যাচারাল ফ্যাব্রিক এবং ডাইং এর গুরুত্ব কতটুকু এবং এর এলিমেন্ট গুলি কি? মানে আমি মানে এর আগে এটাকে টাচ করেছি, মানে জি, এখন আসলে পুরো পৃথিবী কিন্তু ভাবছে যে আমরা যদি ছোট্ট একটা লাইন বলি, রবীন্দ্রনাথ কি বলেছিলেন যে চলো গ্রামে ফিরে যাই, আসলে কিন্তু তাই হচ্ছে। মানে আমরা গ্রামে ফিরছি না, কিন্তু গ্রামের এলিমেন্টস গুলো আমাদেরকে আমাদের কাছে টেনে নিচ্ছে। যেমন আমি যেটা বললাম যে কলা গাছ এখন আর কলা গাছ ফেলে দেওয়ার মতো না। কলা না, গাছ দিয়ে এখন নানা রকমের সুতা তৈরি করে কিন্তু কাপড় তৈরি হচ্ছে। আবার হ্যাঁ, আপনি হ্যাঁ, কচুরি পানা দিয়েও কিন্তু কাপড় তৈরি হচ্ছে। আনারসে যে যে উপরে যে অংশটা, সেটা দিয়েও কিন্তু কাপড় তৈরি হচ্ছে, এবং সেটার জন্য অনেক দূরে যেতে হয় না। আপনি যদি বাংলাদেশে সেই গারো অঞ্চলে যান, সেখানেও দেখবেন কিন্তু ওখানে তৈরি হচ্ছে। জুট তো এখন হাই ডিমান্ডেড। এখন হুম, কিন্তু কেউ আর প্লাস্টিক ব্যাগ ইউজ করছে না, সবাই কিন্তু এখন ইকো ফ্রেন্ডলি করছে। এবং আমি একটু আগে বললাম যে আমার এই শার্টটি পুরনো হয়ে গেলে কিন্তু আমি আর ফেলে দিব না। আমি কিন্তু এই যারা রিসাইক্লিং করছে, সবাই কিন্তু এখন রিসাইক্লিং করে এটাকে সুতা তৈরি করে আবার কাপড় বানাচ্ছে। আমাদের দেশেই, যেটা আমরা কখনো জানি না, বিভিন্ন রকমের কলা গাছ দিয়ে, আনারস গাছ দিয়ে, জুট দিয়ে ব্লেন্ড করে সুতা জি, তৈরি হচ্ছে আমাদের ইউএসএ মার্কেটের জন্য। কিন্তু আমাদের কাছে এটা অ্যাভেলেবিলিটি নাই। এখন আমাদের দেশে যারা বুটিক ব্যবসা করছে, তারা এখন পর্যন্ত ইকো ফ্রেন্ডলি ওই প্রোডাক্টটাকে বা রিসাইক্লিং প্রোডাক্টটাকে ওইভাবে আমার কাছে মনে হয় না যে প্রচার করছে বা আমাদেরকে মার্কেটিং করতে পেরেছে। প্রোডাক্টটাই চলে যাচ্ছে বাইরের মার্কেটের জন্য। বাট আমার মনে হয় যে আমাদের দেশও চায়। এখন জুট দিয়ে পোশাকটা পরাটা, ডিরেক্টলি জুট দিয়ে, সেটা অনেকটা আনহাইজেনিক হতে পারে, কারণ ইচিং এর ব্যাপার আছে। সেটার জন্য কিন্তু কেমিক্যাল বেরিয়ে গেছে অলরেডি। এমন কেমিক্যাল বেরিয়েছে যে এটাকে ওয়াশ করলে জুটের ইচিং হবে না। আমি তখন অনেক আগে কথা বলছি, তখন আমি গ্রামীণ ব্যাংকে ছিলাম। তখন জি, আমার এক্সপেরিমেন্টালি আমি জুট আর সিল্ক দিয়ে ব্লেন্ড করে আমি কিছু কাপড় বানিয়েছিলাম। তো সেটা আমার কাছে, আমি সবসময় যখনই যে ফ্যাব্রিকটা নতুন বানাই, এটা আমি রেখে দিই আমার জন্য 10 গজ 15 গজ। কিন্তু আমি জানি যে 10 বছর পরে এই কাপড়টা আর হবে না, কখনো হয় না আসলে। তো আমার আজ ঠিক গতকাল আমি কাপড়টা বের করে আমি মনে করেছি যে আমি একটা শেরওয়ানি আর একটা কোটি বানাবো, এটা আমি বানাতে দিয়েছি। একেবারে ন্যাচারাল জুট আর মানে 3 কাউন্সের জুট, যে যে জুটটা 3.5 কাউন্সের, যেটা খুবই রেয়ার জুট। নর্মালি আমাদের দেশে 8 কাউন্ট হয়, 6 কাউন্ট হয়, কিন্তু আমরা এটা জনতা থেকে করিয়েছিলাম, বা আরো 2-3টা কোম্পানি করে দিয়েছিল 3.5 কাউন্টের জুট। কারণ তখন আমাদের গ্রামীণে যখন ছিলাম আমরা, ডাচ একটা কোম্পানি আমাদেরকে এটা সহায়তা করেছিল কি করে হাউ টু ডেভেলপ ইউর ইয়ার্ন। তোমরা যত হুম, ফাইন কাউন্সের ইয়ার্ন তৈরি করবে, তত বেশি তোমরা প্রোডাক্টের দিকে তৈরি করতে পারবে। এবং জুটে কিন্তু অনেক বড় ডিমান্ড ফর হোম ফার্নিশিং এর জন্য। হুম, ওরা এটাকে অনেক সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি আমাদের দেশে তো আসলে, যেমন আমি 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 বলতে বাধ্য হই যে আমি সেই সময় গ্রামীণে আমাদের পুরো ম্যানেজমেন্ট আমরা তামিলনাড়ু গিয়েছিলাম। তামিলনাড়ু হুম, গিয়েছিলাম, ওখানে যেয়ে দেখলাম যে আমি কিন্তু 10-15 বছর আগের কথা বলছি, জি, তখন আমি দেখেছি যে 8টা সুতা ব্লেন্ড করে তারা ফাইন মিহি সুতা তৈরি করছে। তার ভিতরে কি আছে জানেন? জুট আছে, সিল্ক আছে, রেমি আছে, কটন আছে, সবকিছু। এই মেশিনটার দাম ছিল তখন 2 কোটি টাকা। তো আমাদের দেশে যারা বড় বড় ব্যবসায়ীরা, যারা জি, স্পিনিং করেন, তাদের কাছে কি 2 কোটি টাকা দিয়ে এই মেশিনটা আনা সম্ভব ছিল না? ছিল। আমাদের তখন আইজিও ছিল, এখন এটা আইজিআর হয়েছে। সব ছিল, কিন্তু অভাবটা ছিল আমাদের ইচ্ছার, আমাদের মনোবলের। তার জন্য বোধহয় এটা হয়, কিন্তু ওরা তো তৈরি করে ঠিকই প্রমাণ করে দিয়েছে। এবং ওই কাপড় এক্সপোর্ট করা হতো কাদের কাছে জানেন আপনি? আরবিনদের হুম, কাছে। আরবিন সেটা দিয়ে মেটেরিয়াল তৈরি করতো ট্রাউজারের জন্য। আসলে আচ্ছা। ইনফরমেশন গ্যাপ ইজ মোর ইম্পর্টেন্ট আমাদের জন্য, হুম, মনে হুম, হয় আমার কাছে। হুম, 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 হুম। সেটাই ভাই। আমাদের সাথে এই মুহূর্তে অনেক দর্শক যুক্ত আছেন। আহ, একজন বলছেন উই আর লার্নিং সো মেনি থিংস ফ্রম ইউ এমদা স্যার। একজন বলছে স্যার আমাদের জন্য নতুন কিছু তৈরি করুন।
আহ, একজন আপনার কাছে প্রশ্ন করেছেন, ইফ উই থিঙ্ক দ্যাট উই আর মডার্ন দেন হু আর ট্রেডিশনাল। আমি আরেকবার বলতে হবে। বলছে, ইফ উই থিঙ্ক দ্যাট উই আর মডার্ন দেন হু আর ট্রেডিশনাল। ও ট্রেডিশন থাকবেই, ট্রেডিশনের বাইরে আমরা নাই। আমি যে এই শার্টটা পরেছি এটা কিন্তু ট্রেডিশনাল একটা শার্ট, বাট দ্য প্রিন্ট ইজ মডার্ন। তার মানে দুটোকে কিন্তু ব্লেন্ড করা হয়েছে। তো আমি ট্রেডিশনের ভিতরেও আছি, আমি মডার্নের ভিতরে আছি। আমি একটা পাঞ্জাবি পরছি, পাঞ্জাবিটা কিন্তু ট্রেডিশনাল, কিন্তু পাঞ্জাবির যে প্যাটার্ন, পাঞ্জাবির যে মেটেরিয়ালটা, পাঞ্জাবির যে অবয়বটা, সেটা কিন্তু মডার্ন। তার মানে পাঞ্জাবি ট্রেডিশন, কিন্তু তার উপস্থাপনটা হচ্ছে একেবারে নতুন। একটা শাড়ি একেবারেই নতুন, ট্রেডিশনাল, কিন্তু তার যে প্রেক্ষাপটটা দেওয়া হচ্ছে, যেমন এখন শাড়ি তৈরি করা হচ্ছে ডিজিটাল প্রিন্ট দিয়ে, দিস ইজ দ্য মডেল। তার মানে আমি মনে করি যে সে প্রশ্নের উত্তরটা পেয়ে গেছে। ডেফিনেটলি। এক্ষেত্রে একটু জানতে চাবো যে একজন ছাত্র অথবা ছাত্রী কেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে লেখাপড়া করবে, এবং ছাত্র বা ছাত্রী ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে এই বিষয়ে স্টাডি কতটুকু গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন, এবং এই বিষয়ে কি কি স্টাডিতে গবেষণা করতে পারে একজন ছাত্র বা ছাত্রী অথবা একজন ডিজাইনার, আপনি কি মনে করছেন? খুব কঠিন একটা শব্দ। আমাদের কাছে যেটা হয় যে গবেষণা শব্দটা আমাদের কাছে নেই। গবেষণা বা রিসার্চ, আপনি আমার সাথে একমত হবেন, বিকজ আপনি শিক্ষক, আমারও শিক্ষক আপনি। তো গবেষণা শব্দটা আমাদের কাছে আসলে নেই। কারণ কি, আমরা খুব চটজলদি পোশাক বলি বা যে কোনো বিষয় বলি না কেন, আমরা খুব চটজলদি চাই নিজেকে তৈরি করে নিতে। আপনি আমাকে বলেন স্পেশালিস্ট, দ্যাট ইজ নট মি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি শিখে 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 এই পর্যন্ত নিজেকে ধারণ করেছি, তারপরেও কিন্তু আমি ভাবি না যে আই এম স্পেশালিস্ট। এই যে আমাদের যে একটা বড় পথ অতিক্রম করা আমাদের কাজের ভেতর দিয়ে, সেটা কিন্তু আমাদের এক ধরনের রিসার্চ হয়েছে। যেমন আমি বলি, আমারটা দিয়ে আমি উদাহরণ দিই। আমি যখন ব্র্যাকে প্রথম জয়েন করলাম, আমার বস ছিলেন এমআইটি থেকে পিএইচডি করা ম্যাথমেটিক্সে, উনি কাজ করতেন সেরিকালচারে। ডক্টর রিয়াজ খান আমার ভীষণ প্রিয় প্রিয় একজন ভদ্রলোক, উনি এখন বাইরে আছেন সাউথ আফ্রিকায়। উনি বিয়ে করেছেন একটা ইন্ডিয়ান মাদ্রাজি, উনিও বায়োকেমিস্ট্রিতে পিএইচডি করা। তো আমি যখন স্যারকে বললাম, স্যার ইটস টোটাল ডিফারেন্ট, দিস ইজ নট ইউর ফিল্ড। বলে কি, দেখো যে ফিল্ডে তুমি কাজ করো না কেন, সব ফিল্ড সমান, তোমাকে কিন্তু রিসার্চ করতে হবে এবং তোমাকে কিন্তু কাজ করতে হবে। ম্যাথমেটিক্সে আমি শিখেছি অনেক কিছু, আমি যদি ওই টার্মস গুলোকে আমি সেরিকালচারে আমি ইমপ্লিমেন্ট করি, দেখবে তুমি এই সেরিকালচার কিন্তু ডেভেলপ হবে। তো আমি বললাম, স্যার আমি কি করতে পারি এখন? তোমার কাজ হচ্ছে তুমি দুদিন শুধু অবজার্ভ করো, থার্ড ডেতে তুমি আমাকে আসবে। আসার পর উনি আমাকে কতগুলো সুতো দিয়ে দিলেন, দিয়ে বললেন, দিস ইজ ইউর হোমওয়ার্ক, তুমি যাও, তোমাকে আমি 1 মাস সময় দিলাম, তুমি কাপড়টা বুনিয়ে নিয়ে আসো, দ্যাট ইজ ইউর হোমওয়ার্ক, আর কিচ্ছু আমি তোমাকে বলবো না। যেহেতু আমি বিচিত্রায় কাজ করেছি সেই 50 সাল থেকে, আমার জন্য কিন্তু প্রবলেম হয়নি। আমার একজন গুরু ছিলেন, মারওয়ারি গুরু, মিরপুরে, তার কাছে আমি গেলাম, মুঝে क्या करना चाहिए আগে বলো, যদি কুছ নেই করনা চাই চলো মেরে সাথ। ও নিয়ে যে আমাকে বললো, তুমি চলো, তুমি যেখানে করাতে চাও গ্রামে গঞ্জে আমাকে নিয়ে চলো, আমি তোমাকে শিখি কিভাবে করতে হবে। এই যে এই পথ চলাটাই কিন্তু আমার রিসার্চ হয়ে গেছে। যে আমি কি করে সুতাটাকে, একদম কাঁচা সুতা, এটাকে ডিগাম করতে হয়। ডিগাম মানে একটা সেরিকালচারের সুতা একটা আঠা থাকে, সেটাকে কি করে সেদ্ধ করে অমিট করতে হয়, কি করে যে সুতাটাকে ভাঁজ করতে হয়, কি করে মোড়াতে হয়, কি করে প্রিজার্ভ করতে হয়, কি করে টানা করতে হয়, কি করে বানা করতে হয়, এই যে পুরো পদ্ধতিটা দেখা এবং অনুভব করা, সেটাই কিন্তু আমার রিসার্চ। এটাই কিন্তু ব্র্যাকের সবচেয়ে বড় সার্থকতা। ব্র্যাক কিন্তু একটা ছেলে বা একটা মেয়েকে একেবারে রুট লেভেল থেকে তৈরি করে দেয়। তো তার জন্য আমি বলি, বাবা রিসার্চ করাটা খুব ইম্পর্টেন্ট, বই পড়াটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা ইউটিউবে অনেক মুভি দেখি, মুভি দেখাও কিন্তু একটা শেখার বিষয় আমি মনে করি। আমি আই লাভ টু, এবং গান শোনাও কিন্তু শেখার বিষয়। কিন্তু আমি কোনটা গ্রহণ করব, কোনটা গ্রহণ করব না, সেটা কিন্তু নির্ভর করে আমার উপর। আমি ভালোটা নেব না আমি মন্দটা নেব। কেউ ইউটিউবে বসে একটু একটু মন্দ ছবি দেখছে, কেউ হয়তো একটা ভালো ছবি দেখছে।
এখন যার যার কিন্তু ব্যক্তি রুচির উপর নির্ভর করে যে আমি শেখার বিষয়টা কি। আমি জি আমি ইউটিউবে বসে সারাক্ষণ ডিজাইন ফরম্যাট দেখি, হোয়াটস নিউ, কি টেক্সটাইল আসলো, কি ট্রেন্ড আসলো, ইউরোপিয়ান ডিজাইনরা কি ভাবছে। যেমন আচ্ছা কিছুদিন আগে বারবারি তাদের একটা হুম, হুম, ফ্যাশন শো হয়ে গেল ইউকেতে, রাস্তায় একেবারে হুম, হুম, ওপেন রোডে ফ্যাশন শো হয়েছে। হুম, হুম, সেখানে কোনো মঞ্চ নাই, কোনো কিছু নাই, ওপেন yes, রোডে তারা হেঁটে বেরিয়েছে যে দেখো স্ট্রিট ফ্যাশন কি। পোশাক কিন্তু খুব আধুনিক মডার্ন, কিন্তু স্ট্রিট definitely, ফ্যাশন হয়েছে একেবারে, হুম, হুম, রাস্তাঘাটে হেঁটে চলে গেছে। আমি কি হুম, হুম, পারবো গুলশান বনানী ধানমন্ডি বা সুরিটোলাতে মতো জায়গায় ওদেরকে হাঁটাতে? আমি একবার ইয়েতে গিয়েছি, মানে লাহোরে, লাহোরে একটা জায়গা আছে খুব সুন্দর, নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, এটাকে বলা হয় কাবাব জোন, জি ফুড স্ট্রিট। সেখানে একবার পুরো লাহোরের ওই স্ট্রিটটাকে লাইটিং করে চেঞ্জ করে দেওয়া, খাবার এক পাশে দুপাশে সব ট্রেডিশনাল ফুড, এবং মাঝে একটা সব টপ ডিজাইনাররা ফ্যাশন শো করেছে। তো আচ্ছা এই যে নতুন আমি বললাম যে আমরা শুধু মঞ্চেই ফ্যাশন শো না, যেমন আমার খুবই প্রিয় একজন ডিজাইনার আছেন কেনসো, মারা গেলেন কিছুদিন আগে, আই লাভ হিম, বিকজ আমার যদি মানে পছন্দের মানুষ হয়, উনি ভীষণ ট্রেডিশন নিয়ে কাজ করেন। তো উনি মারা গেছে, উনি একবার ট্রেনে ফ্যাশন শো করেছে। আমার কিন্তু ভীষণ শখ একটা ট্রেনে ফ্যাশন শো করা, ট্রেনে করতে পারি নাই, কিন্তু আমি ঠিকই কিন্তু আমি একটা স্টিমারে ফ্যাশন শো করতে পেরেছি রবির বদলতে। রবির একটা ইলিশ মাছ কি করে প্রজনন হয়, কিভাবে ধরা হয়, সেটা দেখাবার জন্য রবি সবাইকে দাওয়াত দিয়েছিলেন, সব অ্যাম্বাসেডরকে। সেখানে রবির কনসেপ্ট ছিল নদী, নদী এবং নদীর ইলিশ মাছ, তার সবকিছু জি রবির রংটাকে নিয়ে। সেখানে কিন্তু আমি আমি একটা ফ্যাশন শো করেছিলাম, নদীর নদীর যে অংশ বিশেষ, যে মাছ ধরা, ছিপ জাল সবকিছু দিয়ে। চাইলে অনেক কিছুই করা যায় আসলে, রিসার্চ, আচ্ছা এগুলো সবই হচ্ছে রিসার্চের অন্তর্ভুক্ত। অবশ্যই জি আপনি আপনার যে অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করছেন দর্শকরা মনোমুগ্ধ হয়ে শুনছে এবং উপকৃত হচ্ছে। আসলেই যে আপনি যে বলেছেন রিসার্চ বা গবেষণা এটা আসলে আপনার যে কোনো ভাবে যে কোনো সময়ই করা যায় যদি আপনার উদ্যোগ যদি আপনি গ্রহণ করতে চান। কারণ রিসার্চ ছাড়া আসলে কোনো কিছু শেখা যে আমি পাঠ্য বই ক্লাসরুমে পড়ছি সেখান থেকেই কিন্তু আমি সব শিখছি আসলে তা কিন্তু না। আপনাকে হাতে কলমে বেরোতে হবে এবং দেখতে হবে। যেমন আপনি এইমাত্র একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন যে কিভাবে আপনি একটি কাপড়কে সুন্দরভাবে আপনি জানতেন না কিন্তু আপনার সেই অভিজ্ঞতা থেকে আপনি একজনের কাছে গেলেন, উনি কিন্তু আপনাকে কিন্তু শিখিয়ে দিলেন এবং সেই কাপড়টা কিন্তু আপনি রেখে দিলেন এবং তারপরে কিন্তু এখন আপনি সেটাকে ইউজ করছেন। এটাও ইট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্যাশন এবং ট্রেন্ড। হ্যাঁ, সো আমি আমি এটাকে সেভাবেই দেখছি। উম, আমি আরেকটা আহ, ছোট উদাহরণ বলি, আমরা জুট নিয়ে কাজ করেছি ওই ডাচ নোরাডার সাথে। তো ও এক ধরনের কাপড় তৈরি বলছে, যে ওটাকে বলছে যে পানামা উইভিং। তো আমরা কোনোভাবে, আমিও এই শব্দের সাথে পরিচিত না, এবং আমার যারা উইভার তারাও পরিচিত না। তো আমি আমার ওনার নাম ছিল লুইসম্যান ভেন্ডেনেকার, উনি ডাচ ডিজাইনার। আমি বললাম দেখো, দিস ইজ অ্যাবসার্ড, উই ডোন্ট নো দ্যাট হাউ টু উইভ দিস, বিকজ তুমি কি জানো এটা কত সহজ? তখন বলেছে তুমি চলো আমার সাথে গ্রামে। তখন আমি আমার এমনি ছিলেন লুৎফুল্লাহ মজিদ, উনি মারা গেছেন কিছুদিন আগে, গ্রামীণে ছিলাম তখন আমি, গ্রামীণ উদ্যোগে বলে চলো গ্রামে যাই, আমি তোমাকে শিখাই হাউ টু ডু ইট পানামা উইভিং। কিছুই না, জাস্ট সানা বলে, ওই সানায় সুতো তো সিঙ্গেল দেওয়া থাকে, সেখানে সুতোটাকে আপস এন্ড ডাউন করে ডাবল করে দিতে হয়, তারপর যখন সে উইভ করলো, পানামা উইভিং হয়ে গেল। কিছুই না, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে সে বলল এই দেখো সম্ভব, শুধুমাত্র সুতার আপস এন্ড ডাউনটা করে দিলেই পানামা উইভিং হয়ে গেল, এবং কাপড়টা হয়ে গেল একেবারে টুইলের মতো ডাবল ফোল্ড। বা দিস ইজ জি ভেরি গুড ফর দ্য হোম ফার্নিশিং, কার্টেন্স বা আপনি প্যানেল বলেন বা কুশন কভার বলেন, সবকিছুর জন্য জি সবকিছুই সম্ভব, আমাদের আসলে জানার পরিধিটা কম। ডেফিনেটলি ডেফিনেটলি আমরা কি জানতে চাই কম। আহ 2020 এবং 21 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র কুটির শিল্প এবং করোনা ক্ষতিগ্রস্ত সার্ভিস সেক্টরের জন্য স্বল্প সুদে আলাদা আলাদা ঋণ সুবিধা রেখে প্রায় 50,000 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেছে এবং সেটা অলরেডি আপনার প্রস্তাবিত হয়েছে এবং সেটা পাশও হয়ে গেছে। কিন্তু এখানে ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য
আলাদা কোনো বরাদ্দ নেই। আপনি একে কিভাবে দেখছেন? এবং বাংলাদেশে কি আদৌ ফ্যাশনকে ইন্ডাস্ট্রি হিসেবে দেখা হয় কিনা আমাদের সাথে এই বিষয়ে যদি কিছু আলোচনা করতে পারেন। মানে এটাকে আমি আসলে দু তিন ভাগে একটু ভাগ করে বলছি। প্রথমত হলো যে ফ্যাশন ইন্ডাস্ট্রি, এটা একটা ফ্যাশন ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে। যেমন একটা আমাদের যারা ইন্ডিভিজুয়াল ফ্যাশন ডিজাইনার তাদেরকে নিয়ে হয়েছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশ, যেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড কৃত কমার্স মিনিস্ট্রি দ্বারা। আরেকটা হয়েছে বুটিক ব্যবসা যারা করছেন তারাও কিন্তু তাদেরও একটা সংগঠন আছে ফ্যাশন উদ্যোগ, সেটাও কিন্তু কমার্স মিনিস্ট্রি দ্বারা পাশ করা। তার মানে কিন্তু এটা গভর্নমেন্ট স্বীকৃতি না দিলে তো ইন্ডাস্ট্রিটা হতো না, মানে পারমিশনটা হতো না। তার মানে এটা স্বীকৃত। আর দ্বিতীয়ত হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি ডিরেক্টলি কতখানি এই ফান্ডটা পেয়েছে। এখন দেখুন, আমাদের যারা বুটিক ব্যবসা করছে তারা এনলিস্টেড ছিল না। দুই নম্বর হচ্ছে যে সরকার কিন্তু প্রথমে বলেছে যে আমার এই লোনটা কিন্তু রুট লেভেলের জন্য। এখন রুট লেভেলের জন্য যারা কারিগর, যেমন জামদানি কারিগর, বেনারসি কারিগর বা টেরাকোটা কারিগর যারা মাটির কাজ করে, তাদেরকে এই বিষয়টা অনেক সহজ ছিল না। কারণ হচ্ছে একজন যে মাটির কারিগর করে, বা আমি পটুয়াখালীতে দেখেছি একটা গ্রামে, তা সেই ভদ্রলোক গরুর যে গলার যে দড়ি বানায়, সে এই দড়িটা বানাচ্ছে। তো তার পক্ষে কি করে সম্ভব যে আমি একটা ট্রেড লাইসেন্স করবো? তার বিকাশ হয়তো হতে পারে, হ্যাঁ বিকাশ হতে পারে, তার একটা ট্রেড লাইসেন্স নাই, তার হয়তো একটা আইডি কার্ড হয়তো আছে, হয়তো বা নাই। এখন যার আইডি কার্ড নাই সে তো কিছুই পাবে না, এবং তাকে কিন্তু মাধ্যমটা হচ্ছে কমিশনারের মাধ্যমে, মানে একেবারে কমিশনারের মাধ্যমে এটা এসে উপরে যেতে যেতে একেবারে মিনিস্ট্রি পর্যন্ত যাবে, ব্যাংক যাবে। এতটুকু পথ পার হওয়া কিন্তু একজন মাটির কারিগর, একজন টেরাকোটা কারিগর, একজন জামদানি কারিগর, একজন যে সিল্ক যে একজন রুট লেভেলে সিল্ক উইভ করে, মহাজনদের কথা আমি বাদ দিচ্ছি, তার পক্ষে কিন্তু যাওয়া সম্ভব হয় না। আমরা যতখানি জেনেছি আমাদের পরিচিতি লেভেলে অনেকাংশে কিন্তু তারা পায়নি, মানে কোনো হেল্প পায়নি। বাট সরকারের তো একা দায়িত্ব না, সরকারি আমাদের টোটাল ইন্ডাস্ট্রি 1 কোটি লোককে সাশ্রয় দেবে বা অর্থ সংগ্রহ করে দেবে। প্রাইভেট সেক্টর তো আছে আমাদের দেশে, বড় সেক্টর যে নেই তা না। যেমন আমি কালকেও একটা আমার টক শো ছিল, আমি বলেছি এরকম ইউটিউবে বলেছি যে ইন্ডিয়া যদি আমি উদাহরণ দেই, অনেক বড় বড় গভর্নমেন্ট তো সাহায্য করেছে, কিন্তু ব্যক্তিগতভাবে বড় বড় যারা কোম্পানি গুলো ছিল, টাটা থেকে শুরু করে আম্বানি থেকে শুরু করে যারা আছেন, তাদেরকে আমি অনেক অনেক শ্রদ্ধা করি, এই কারণে যে তারা কিন্তু একেবারে রুট লেভেলে গুজরাট থেকে শুরু করে যেখানে যেখানে ক্রাফট হয় প্রত্যেকে কিন্তু তারা হাত বাড়িয়েছে। যে আমি একজন ভদ্রলোককে চিনি, উনি মানে চিকিৎসার জন্য 5-6টা হাসপাতাল তৈরি করেছে, এবং সমস্ত বিনা পয়সা। এবং তাদের যারা এসছেন রোগীদের আর্থিক সহায়তা, তাদের খাবার দাবার, রোগীদের যারা সঙ্গে আসতেন সব কিন্তু ফ্রি করে দিয়েছিলেন। আমাদের দেশে কি কোনো হাসপাতাল, সরকারি হাসপাতাল ছাড়া ব্যক্তিগত হাসপাতাল এই সহায়তা দিয়েছে? দেয়নি কিন্তু। তো এটা আসলে মানসিকতার বিষয়। আর যেটা বলেছেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এখানে ফ্যাশন ইন্ডাস্ট্রির বুটিক গুলো, কারণ কেউ কিন্তু ভাড়া কমান নাই, যে ভাড়া ছিল সেই ভাড়াগুলো দিতেই হয়েছে। হয়তো তাৎক্ষণিকভাবে 2 মাস সরকারের ভয়ে ভাড়াটা নেই, ওই 3 মাস পার হতেই কিন্তু বলেছে ভাড়া দাও নাহলে ওঠো। সেটা আমার গতকাল আমার এমডি বাংলা মেলার এমডিও বলে যে আমরা ভাই ভীষণ বিপদে আছি, আমার সেলই হয়েছে এত টাকা, আমি এখন ভাড়া দেবো প্রত্যেকে। তো অনেকে তখন বললেন যে ছোট করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। একটা প্রতিষ্ঠান ছোট করা মানেই কিন্তু হচ্ছে 4 জন কর্মচারী চাকরি চলে যাওয়া, আপনার আর্টিসানের তার কাজ কমিয়ে দেওয়া। বিষয়টা কিন্তু একটা ভাড়ার সাথে সম্পর্ক যুক্ত রয়েছে একেবারে রুট লেভেলের মানুষের সাথে। তো সেই সহায়তা গুলো কিন্তু আমরা আসলে অনেক যারা, হ্যাঁ এটাও ঠিক অনেকে হয়তো ভাড়া দিয়েও চলে, কিন্তু এটাও ঠিক যে এত বড় বড় বিপণী প্রতিষ্ঠানগুলো আছে, নাম নাই বা বললাম, সেই বিপণীগুলো কিন্তু ভাড়া দিয়ে চলে না। এটা ওদের একটা আমি মনে করি যে আনুষঙ্গিক আয়, তারা চাইলে অনেক সেক্টরকে উপকৃত করতে পারতেন, কিন্তু সেটা বোধহয়
করা সম্ভব হয়নি, ইচ্ছার শক্তি অথবা অবহেলা করা, আমার মনে হয়। জি, আপনার সাথে আমিও একমত পোষণ করছি। কারণ বড়, বড় অর্গানাইজেশন গুলিতে philanthropic মাইন্ড অথবা সিএসআর উনারা কিন্তু আসলে কিন্তু এগিয়ে আসতে পারতেন। এবং এক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অনেক কিন্তু আপনার কর্মচারী কিন্তু অনেক জায়গা থেকে ছাঁটাই হয়েছে। অনেকের কিন্তু আপনার সেলারি 50% দেওয়া হয়েছে। তো এগুলি আসলে প্যান্ডেমিক এর মধ্যে আমার মনে হয়েছে যে এই জিনিসগুলি মনে হয় না উনাদের করা একেবারেই উচিত হয়েছে। কিন্তু আমাদের সরকার উনি কিন্তু যথেষ্টভাবে এগিয়ে এসেছেন এবং একা হাতে সরকার তো আমাদের নির্বিঘ্নে চোখ বন্ধ করে পড়েছেন, কিন্তু আমরা কিছু হলেই সরকারকে দোষ দিই, সরকার করলো। আরে আমাদের প্রধানমন্ত্রীকে যে দেখবে যে পটুয়াখালী সে গরুর যে দড়ি বানায় সে পয়সা পেয়েছে কিনা, তাহলে এত লোকের কি হলো, এত যে কর্মসংস্থানে যারা এত কর্মকর্তা রয়েছেন তারা কি করছে? তো আমরা কেন সরকারকে দোষ দিব? এটা হচ্ছে আমরা আমরা যে সরকারই আসুক না কেন আমরা তাকেই আমরা দোষ দিব। সেটাই আসলে আমাদের নিজেদেরকে আসলে শুদ্ধ করতে হবে। কারণ আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একা হাতে আমাদের প্যান্ডেমিককে যেভাবে ট্যাকেল দিয়েছেন, এটা আসলে ওনাকে সাধুবাদ দেওয়া ছাড়া আমার আসলে কোনো ভাষা নেই। হ্যাঁ, কারণ বাংলাদেশের মতো একটি দেশকে উনি যেভাবে ট্যাকেল দিয়েছেন এত একটা প্যান্ডেমিক থেকে এখনো দিয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে আপনি যে কথাটি বললেন যে আসলে বড় বড় অর্গানাইজেশন গুলি তাদের আপনার সিএসআর যদি এগিয়ে আসে তাহলে হয়তোবা এই যে ক্ষুদ্র কুটির শিল্পগুলি যে আছেন তারা হয়তো বেঁচে যাবে এই যাত্রায়। হ্যাঁ? অনেকে হয়তোবা ব্যবসা বন্ধ করে দিয়েছেন, অনেকে বা আপনার এখন অনাহারে থাকছেন। তো এই ক্ষেত্রে আসলে মনে হয় আমাদের নিজেদের শুধরানোর দরকার এবং বড় বড় যে অর্গানাইজেশন গুলি আছে তাদের এগিয়ে আসা দরকার। আহ, আমরা এ সময় একটি বিষয় নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই যে মেধা, ক্রিয়েটিভ ইকোনমিক প্রজেক্ট। এই কনসেপ্টটি আপনার একটি উদ্ভাবন এবং বর্তমানে আপনি এর ফাউন্ডার প্রতিষ্ঠাতা হিসাবে নিয়োজিত আছেন। মেধাকে নিয়ে আপনার কাছে আমরা কিছু জানতে চাই। মেধা শব্দটা বলতে গেলে আমার একটু গল্প বলতে হয়, আসলে এটা পুরোটাই প্লিজ, গল্প একটা। প্লিজ। আমি যখন করোনা করোনার আরো আগে যখন আমি কিডনি ট্রান্সপ্ল্যান্টটা করি, তখন হঠাৎ করে আমার ওভার ফ্লুইডের জন্য আমি একেবারে কমায় চলে যাই। তো ওখানে আমাকে ভেন্টিলেশনও দেয়, তো ডক্টরদের ধারণা ছিল যে আমি বোধহয় বেঁচে নেই। তো ঢাকা শহরে সবাই জানতো যে আমি বেঁচে নেই। তো ঠিক তারপর মুহূর্তেই আমি একদিন দুদিন পর আমি পুশ হলো যে না আমি আসলে বেঁচে আছি, বাট আমি নট শিওর যে আমি আসলে বেঁচে আছি শব্দটা আমি কোথায় আছি, আমি কি ইহলোকে আছি না পরলোকে আছি। সে যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবান যে আমি ইহলোকেই আছি। সেখান থেকে আমি ঠিক ওই সময়টাতে আসলে অনুভব করার সময় না, আমি আইসিইউতে বসে অনুভব করার সময় না, জীবনটাকে রক্ষা করাটাই হচ্ছে বড় বিষয়। যত দিন গেল আমার অপারেশন হলো, থাকলাম আমি দিল্লিতে 1 মাস, বাংলাদেশে আসলাম, তত বেশি আমি যত দিন গেল ততই আমার মনে হলো যে আমি কিসের ভিতর দিয়ে গেছি। তখন আমি যে অনুভবটা সেটা কিন্তু আমি অনেক পরে ফিল করেছি যে আসলে কিসের ভিতর দিয়ে আমি গেছিলাম আসলে। তখন আমার মনে হলো যে আমার বয়স 50 ঊর্ধ্ব, তখন আমার মনে হলো যে আসলে আমাদের যে বয়স সেটা কিন্তু আসলে দেওয়ার সময় হয়ে গেছে। 55 পর কিন্তু নতুন স্বপ্ন দেখা যায়, কিন্তু ইমপ্লিমেন্ট করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। সম্ভব না তা বলবো না, কঠিন হয়ে পড়ে। তখন আমার মনে হলো যে আমাদের করেছি তো অনেক কাজ করেছি, অনেক ভাবে ছিলাম, অনেক আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, আম খেয়ে পরে বেঁচে আছি। পোলাও কোরমা না খেয়ে ভাত মাছ খেয়ে তো বেঁচে আছি, ডাল ভাত খেয়ে তো বেঁচে আছি। সো দ্যাট তখন আমার মনে হয় যে আই হ্যাভ টু ডু সামথিং, মানে এমন একটা কিছু করা উচিত। তখন তখন আমার হঠাৎ করে মনে হলো যে মেধা নিয়ে বা কিছু একটা নিয়ে, তখন তখন আমার একটা হঠাৎ করে আমার ফেসবুকে একজন মহিলা, উনি নামটা বলেছে কানিজ, উনি বারবার নক করছে। আমি একটু ভয় পাচ্ছি, কেন বারবার নক করছে আমাকে। তো বলে যে ভাই একটু দেখা করবো, একটু দেখা করবো। তখন এলেন আমার বাসায়, আমি স্ত্রীকে বললাম যে আসবে, হ্যাঁ আসবে। বললেন যে ভাই আপনাকে আমাদের একটা স্কুল ইউনিভার্সিটি আছে, সেখানে একটু আপনি চল, সবাই আপনার কথা যখন জানে যে আপনাকে চেনে, আপনি আমাকে বহু বছর আগে আপনি আমাকে হেল্প করেছিলেন, আমি আপনি নিজে একটা বুটিক দিয়েছি, অনলাইন করি এবং আমি ভীষণ স্বয়ংসম্পূর্ণ, আমি কিন্তু মনে করতে পারিনি।
তখন বলছে আপনার মনে নাই বোধহয়, কিন্তু আমার মনে রয়ে গেছে যে আপনি আমাকে তখন যা যা বলেছেন, আমি তারপরে আমি আজকে কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমার পেপারে ইন্টারভিউ যায়, অনেক কিছু যায়। তো আমি শুনে খুব ভালো লেগেছে। পরে বললো যে সবাই যখন আপনার কথা শোনে, বলছে স্যারকে একটু আসতে বলেন, আমরাও কিছু করতে চাই। ওই করতে চাই শব্দটা বলা মাত্রই আমার মনে হলো যে ওয়াই নট, যে এটা তো আসলে একটা মানুষের একটা মেধা। পরবর্তী তো ঠিক ওই সময় আমি আগ মুহূর্তে আমি সিটি আলোতে একটা প্রেস কনফারেন্স করলাম। সেখানে আমাদের প্রচুর, আমাদের যারা ভক্তকুল, আমাদের আমাদের সমাজে বিভিন্ন স্তরে যারা গণ্যমান্য ব্যক্তি, রোকেয়া আফজাল আপা ছিলেন, আপন, ত্রপা এবং যারা নাচ, প্রত্যেকটা সেক্টরে যারা ছিলেন প্রত্যেকে এসেছিলেন, 100 লোকের মতো। এবং প্রত্যেকে কিন্তু অ্যাপ্রিসিয়েট, শামীম আজাদ ছিলেন, কবি ছিলেন, লেখক ছিলেন, ছবি আঁকার লোক ছিলেন, টেরাকোটার লোক ছিলেন, কাকে বাদ দেব, আহমেদ নওয়াজ, তপু ভাই, উনি ভীষণ সুন্দর টেরাকোটা করেন। প্রত্যেকে কিন্তু প্রত্যেকে জায়গা থেকে বলছে যে ইমদাদ, তুমি এখন যেটা ভাবছো এটা আসলে মানুষের জীবনের প্রয়োজন। আমার কিন্তু এই 50 ঊর্ধ্বের পর আমার মনে হয় যে হোয়াট টু ডু নেক্সট। আমি এখন কর্মক্ষেত্রে হয়ে যেতে পারছি না, আমার শখটাকে কিন্তু আমাকে বাঁচিয়ে রাখতে হবে। যদি আমি শখটাকে বাঁচিয়ে না রাখি, তাহলে কিন্তু একটা এইজের পর এই বৃদ্ধাশ্রম ছাড়া আমার কোনো জায়গা নেই। কারণ মানুষের ছেলেমেয়েরা কিন্তু বড় হয়ে বাইরে চলে যায়, আসলে কিন্তু এই বুড়ো বুড়িরা নিজেরা একাই রয়ে যায়। কখনো হয়তো আমি চলে যাব, কখনো আমার স্ত্রী চলে যাবে, আমরা একাই রয়ে যাব। তখন আমার অবলম্বনটা কি হবে? ওই থেকেই মেধার আসলে উদ্ভাবন বা শখটাকে আমার প্রিজার্ভ করতে হবে। কোন বয়স থেকে? আমার বাবা মারা গেছেন 17-তে। আমার খুব শখ ছিল যে আমি ভারতে পড়বো, আমি আর্ট কলেজ পড়বো, অনেক কিছু করবো, অনেক কিছু করার। আমি তখন একটা সুচিত্রা সেনের একটা মুভি দেখেছিলাম, খুব শখ ছিল ছাদের উপরে সুইমিং পুল করার। আমার 4 তারা ছাদ ছিল, আমার প্রায় মনে হতো যদি এখানে একটা সুইমিং পুল হতো। সুইমিং পুল তো হয় না, একটা হাউস ছিল নিচের তলায়, ওটাকেই আমি ভাবতাম সুইমিং পুল। প্রায় যে হাউসে যে গোসল করতাম। তো যাই হোক, তখন আমার মনে হচ্ছে 17টা খুব ইম্পর্টেন্ট একটা এজ মানুষের স্বপ্ন দেখার। তো আমার শখ হলো যে প্রত্যেকের একটা শখ থাকা উচিত। কেউ ছবি আঁকুক, কেউ ফ্যাশন নিয়ে ভাবুক, কেউ হয়তো ভালো কবিতা লেখে, কেউ হয়তো ভালো লেখে। তাকে আমরা কি করে একটা ভালো লেখা যায়, কি করে সংশোধন করা যায়, তাকে শিল্প আনা যায় কিনা। অনেক সিঙ্গার আছে বানায়, সেও তো এখন ব্যবসা করতে পারে। প্যান্ডামিক কিন্তু প্রমাণ। আমি কিন্তু প্যান্ডামিকের এই 7 মাসে প্যান্ডামিকে আপনি যত অনলাইনে প্রোডাক্ট সেল হয়েছে, সমোসা, সিঙ্গারা, পরোটা, আমার মনে হয় এর আগে এত কিছু বিক্রি হয়নি। তার মানে এই শখটাকে দিয়ে তো সে আয় করেছে। আমার মেধার বিষয়টাই হলো এটা, যে তুমি তোমার শখটাকে পূরণ করো, তুমি চর্চা করো, আমরা তোমাকে আছি, তোমার পাশে, তোমাকে আমরা সহায়তা করব। আমরা কলেজে কলেজে যাব, যেহেতু আমরা এখন সশরীরে যেতে পারছি না, আমরা সে কারণে আগামী 4 মাস আমরা ব্রেন স্টর্মিং করবো, মেন্টাল হেলথ নিয়ে কথা বলবো, মানুষের শখ নিয়ে কথা বলবো, বিভিন্ন বিশেষজ্ঞ থাকবেন, কথা বলবেন। তারপরে আমরা হয়তো অনলাইনেই ক্লাসটা করব, কারণ আমাদের পক্ষে সম্ভব না এখন প্যান্ডামিকের যে স্কুল কলেজ সব বন্ধ এখন। আর আমার যে 17 সেটাও কলেজ, সেটাও আগামী 2 বছর কি হবে আমি জানি না। সেটাই হচ্ছে মেধার একটা বিষয়। আর আমার কাছে মনে হয় যে মেধা আসলে আমার কন্যা, কন্যা সন্তান, মেধা যেখানে প্রয়োজন মেধা সেখানেই যাবে। যেমন আরেকটা, আপনার সাথে তো আমার প্রায় গল্প হয়, বলেছিলাম যে বৃদ্ধাশ্রম শব্দটা আমার আসলে ভালো লাগে আর লাগে না। আমার কাছে মনে হয় যে শব্দটা এমন হতে পারে না আনন্দ আশ্রম, যে আমারও ভালো লাগছে না প্যান্ডামিকে, আমি 2টো দিন যে একটু ওখান থেকে আসি, তাদের সাথে একটু গাছে চর্চা করি, তাদের সাথে একটু গল্প করি, তাদের একটু পাশে বসি, তাদের একটু ভালো খাবার অ্যারেঞ্জমেন্ট করে দিই, একটু ভালো চাদর গায়ে দিই, শীতকালে একটু কম্বলটা দিয়ে আসি। আমার ছেলে যেমন ওর জন্মদিন সামনে আমাকে বললো, বাবা বন্ধুদের দাওয়াত দেবো, বললো যে না, তুমি ওই বৃদ্ধাশ্রমে, আমি খুব যাই একটা আপন নিবাস উত্তরায়, আমি রোজায় খাবার দিয়েছি, ঈদের সময় খাবার দিয়েছি, কিন্তু তারা ভীষণ কষ্টে ছিল এবার, বাবা তুমি ওখানে পোলাও দিয়ে দাও। তো
আমার ভালো লেগেছে যে ও নিজে ফিল করেছে। তুমি যাবে বলে এটা পরিবেশ পরিস্থিতি নির্ভর করে আমি যাবো কিনা, কিন্তু আমি ওই পাঠার মাধ্যমে করে এটা আমি করে দিই। তার মানে আসলে মানুষ চাইলে স্বপ্নটাকে লালন করতে পারে, স্বপ্নটাকে নিয়ে লালন করে। যেমন আমার এখন ভীষণ শখ হচ্ছে গার্ডেনিং করা। যেমন আমার কাছে আরেকটা আমি আপনাকে শেয়ার করেছি যে মডার্ন টেকনোলজিক্যালি গার্ডেনিং করা যায় কিনা, এগ্রিকালচার মডার্ন টেকনোলজি। আমার ছোট্ট বারান্দা, ছোট্ট ছাদ, ছোট্ট আঙিনা, সেটাও কিন্তু মেধার ভিতরেই পড়ে। সেখানে কিন্তু চাইলে আমরা গাছ, প্রয়োজনীয় একটা মরিচ গাছ, এটা পুদিনা পাতা, এটা ধনে পাতা, পুঁই শাক, সেটাও লাগাতে পারি। মানে এটার বুদ্ধিটা এসছে আসলে, আমি সারাক্ষণ তো ইউটিউবে থাকি। ফ্রান্সে ওখানে বলেছে যে দেখো এখন আর পৃথিবীতে তুমি বাইরের দেশ থেকে কিন্তু তুমি আর মানুষ পাচ্ছ না, তুমি কিন্তু লেবার ইম্পোর্ট করতে পারছো না, বিকজ প্যান্ডামিকের জন্য উই নট অ্যালাউড টু কাম হিয়ার এন্ড তারা কাজ করবে। তোমরা ইয়াং জেনারেশন তৈরি হয়ে যাও মাঠে খামারে, আসো কাজ করো। এবং এত ব্যাপক সাড়া পড়েছে যে তারা কিন্তু নিজেরাই নিজেদের চাষবাস করেছে। ইভেন দো কি লন্ডনেও কিন্তু তারা চাষবাস নিজেরাই করছে। তখন আমার মনে হয় যে ইয়াং জেনারেশন কেন নামবে না, কেন আমরা শুধু ঘরেই বসে থাকবো? ডক্টর ইঞ্জিনিয়ার তো অবশ্যই প্রয়োজন। এবার কিন্তু ডক্টররা প্রমাণ করে দিল যে তাদের ভূমিকা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি সবসময়। যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি, শোকতপ্ত পরিবারের প্রতি যারা, তাদের প্রতি অনেক শ্রদ্ধা আমাদের রয়েছে। কিন্তু আমার মনে হয় যে এগ্রিকালচার ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। যেটা সরকার বলেছে, যে প্রাইম মিনিস্টার বলেছে মাননীয়, যে সব আমাদের ঘরে বাইরে আঙিনায় চাষবাস করতে হবে। আমি কিন্তু বারবার এটা নিয়ে আমরা কথা বলেছি যে কি করে একটা ফ্যাশন স্কুলের ছেলে ফ্যাশন নিয়ে পড়বে, নাকি এই মুহূর্তে তার একটা এগ্রিকালচার নিয়েও ভাবা উচিত। কারো বাবার জমি আছে, দাদার জমি আছে, কারো টাকা আছে, কারো আগ্রহ আছে, কারো গ্রামে চাচাতো ভাই আছে, সবাই মিলে কিন্তু একটা খামার করতে চায় ছোট্ট আকারে। তবে আমাদের দেশে যুগলবন্দি কাজ করা কঠিন, কিন্তু সম্ভব। সেটাই হচ্ছে মেধার পরিকল্পনা। মেধার ট্যাগলাইন হচ্ছে আমিও পারি। আমাদের খুব প্রিয় শিল্পী অভিনেতা, আমার প্রিয়জন আফজাল হোসেন মেধার লোগোটা করে দিয়েছেন, আর আমিও পারিটা করে দিয়েছেন আমাদের কালচারাল সেক্রেটারি ছিলেন নাসির ভাই, উনি সম্প্রীতি বাংলাদেশের সহসভাপতি। আমি মনে করি যে মেধা আমার না, সবার। মানে আমি যদি আজকে নাও থাকি, কেউ না কেউ মেধাকে চালিয়ে নিয়ে যাবে। আপনার মন মানসিকতা এবং আপনি যে একজন সাদা মনের মানুষ, আপনি যেমন একজন গুণী মানুষ তেমনি একজন সাদা মনের মানুষ। আসলে আমার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করা ছাড়া এই মুহূর্তে কোনো ভাষা নেই। ধন্যবাদও আপনার জন্য অনেক কম হয়ে যাবে, কারণ আপনি যে কনসেপ্টটি নিয়ে কথা বললেন বা মেধাকে আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, আসলেই এটা একটি চিন্তার বিষয়। আসলে আপনি যে ওয়ার্ডটি ইউজ করলেন যে বৃদ্ধাশ্রম থেকে আপনি আনন্দ আশ্রম, তো এই যে একটি কনসেপ্ট আপনি ডেভেলপ করে দিলেন, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা যারা দেখছেন এবং মেধাকে, আমার মনে হয় তারা আজকের থেকে তাদের মনের সুপ্ত বাসনাগুলি মেধার মাধ্যমে তারা প্রকাশ করবেন। এবং ইতিমধ্যে আমি বলতে চাই যে আপনি মেধাকে চিঠি লেখো বা চিঠি পাঠাও নামে একটি কনসেপ্ট আপনি স্টার্ট করেছিলেন কয়েক মাস আগে, এবং আমিও সেখানে অংশগ্রহণ করেছি। এবং আসলেই আমি যখন অংশগ্রহণ করেছিলাম, আমি যখন মনের কথা যখন লিখছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে আমি জানি মেধার ভেতরে প্রবেশ করেছি বা মেধা যাতে আমার মধ্যে থেকেই মেধার প্রকাশ বা বিকাশ ঘটছে। তো আপনার এই কনসেপ্টটিকে আসলে সাধুবাদ জানানো ছাড়া আমার এই মুহূর্তে আমি আর কোনো ভাষা খুঁজে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে ওটাও একটা রিজন যেন আমি ছিল যে ওই 7 মাসে কিন্তু আমি বেরোতে পারতাম না, এবং মানুষ কিন্তু সবাই ঘরে বসে আছে, এবং চিঠি লেখাটা কিন্তু আমরা ভুলেই গেছি। চিঠির খাম, সেই পোস্ট কার্ড নাই, স্ট্যাম্প ভুলেই গেছে আমরা। ইন্টারনেটে এত ফাস্ট দেখি ওয়াই ও ইউটাও কিন্তু ইউ হয়ে যায়, শব্দগুলোও কিন্তু আমরা ভুলে যাচ্ছি। তখন মনে হলো যে মানুষের মনের কথা লিখুক না। তখন আমাকে আফজাল ভাইয়ের সাথে কথা বললাম, আরো অনেক, আমি খুব শেয়ার করি আমার, আমি মনে করি না যে আমি যেটা বলছি সেটা ঠিক, আমি সবার সাথে খুব শেয়ার করি। তখন আমি কথা বলে বললো যে তুমি এটাকে ভিজুয়ালাইজেশন করো, কারণ মানুষ যখন চিঠি পড়বে বোর হবে, তুমি যখন এটাকে ভিজুয়ালাইজেশন করবে, কাউকে দিয়ে পড়াবে এবং তার ছবিগুলা দেবে, সে কিন্তু নিজেকে ওখানে নিয়ে যাবে। যেমন আপনার চিঠিটার ভেতরে এত স্পর্শকাতর কিছু বিষয় ছিল,
মানে আমার নিজেরই চোখের পানি পড়ছিল, বিকজ আমিও আমার মাকে হারিয়েছি। আপনি যে আপনার মাকে নিয়ে যে অভিব্যক্তি গুলা, আমি ভাবছি বোধহয় আমার মা, আপনি তখন বলেছেন যে শাড়ির ভাজে আপনি তার মায়ের স্পর্শ পেয়েছেন, আমার ঠিক তখনই মনে হচ্ছে আমার মা পান খেতেন, জাফরানি জর্দার গন্ধ বোধে পাচ্ছি। তো এই যে এই অনুভব গুলো, মনের কথা জানানোটা, নিজের কথা জানাবার জন্য তো আমার আসলে সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই ভাবে কি আমরা বোধহয় পাগল হয়ে গেলাম। আসলে কিন্তু তা না। মেন্টাল হেলথ শব্দটা কিন্তু নিজেকে শেয়ার করা, নিজের বিষয়গুলো কথা বলা। আমার বিষয়টা তাই ছিল। আমার 40টা চিঠি এই পর্যন্ত গেছে এবং ভীষণ ভালো ফিডব্যাক, ভীষণ ভীষণ মানুষের নিজে এত সুন্দর করে। এবং আমি না ওখানে যেটা করেছি, গানগুলো সিলেক্ট করেছি এবং আমি আশ্চর্য হয়ে গেছি যে আমাকে কোথায় জানি সৃষ্টিকর্তা সব সময় বিপদ থেকে মুক্ত করেন। আমি সাদাত চৌধুরীকে গান দিতে চেয়ে ধন্য দিলাম, ইউটিউব থেকে গানটা বন্ধ করে দিলেন। সারা রাত আমি ঘুমোতে পারিনি, ভীষণ মন খারাপ আমার। রাত 12টার সময় আমার একটা শিল্পীর কথা মনে হলো। আমি আমার বন্ধুর বাসায়, উনি ফিজিতে আছে, ও কাউন্সিলর, আমার বন্ধু সীমা, ও সেন্ট জোসেফে পড়তো। ওকে ওর বাসায় একটা গান শুনছিলাম, একজন, ওর নাম হচ্ছে চৈতালি মুখার্জি। মানে খুব বেয়াদবে শুরু করে বলছি, রাত 11:30 12টা। চৈতালিকে SMS করলাম, চৈতালি আপনি কি জেগে আছেন? চৈতালি পড়ে আগে সকালটা গান পুষবে, কারণ ইউটিউব থেকে গানটা নিতে পারছি না, তুমি কি আমাকে গিয়ে দেবে? বলে কি ভাই আপনি 6টার মধ্যে গানটা পেয়ে যাবেন। ঠিক রাতের বেলা গানটা গিয়ে 6টার মধ্যে সে গানটাকে আমি পৌঁছে দিল, দিয়ে আমি চিঠির ভাষায় দিয়ে দিলাম। এই যে আমার যে পাওয়াটা। তারপর হঠাৎ করে সেদিন এক ছেলে, আবির দেবনাথ, অসাধারণ গান গায়, বাগেরহাটের একটা শিল্পী, সে আমাকে নক করেছে। আমি প্রথমে নেইনি, প্রথমে আমি ওর ফেসবুক সার্চ করলাম যে আসলে কে। আমি মুগ্ধ। ওর প্রত্যেকটা গান আমার মনে হচ্ছে যে আমার চিঠির ভাষা বোধ হয়, বা চিঠির সাথে যায়। তখন আমি ওকে বললাম যে তোমার এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দর গান, রবীন্দ্রসঙ্গীত, পুরোনো দিনের গান, আমি কি তোমার গানগুলো ব্যবহার করব? ওর যে ভাই নির্দ্বিধায়, আমি নিজেকে ধন্য মনে করবো। এবং তারপরে আমি চিঠির ভাষাগুলো বলে দিতাম, যে আমার চিঠির টপিকস গুলো। ও রেগুলার এখন আমাকে একটা করে গান পাঠায়, এবং আমি কিন্তু প্রত্যেকবার লিখি বাগেরহাট, আবির দেবনাথ। ঢাকা থেকে কিন্তু ঢাকার বাইরে ছেড়ে আবৃত্তি। আমি মানে আপনাদের সময় বেশি নিয়ে নিচ্ছি। না, কোনো, আমরা আমাদের সময় 1 ঘন্টা থাকলেও আমরা অলরেডি 1 ঘন্টা 22 মিনিট আলোচনা করছি, এবং আমার কাছে আমি একদমই বোরিং ফিল করছি না। এবং আপনি অত্যন্ত সাবলীল ভাষায় অনেক সুন্দর সুন্দর কথায় আমাদের সাথে বলছেন, আমরা অত্যন্ত মনোমুগ্ধকর হয়ে আপনার কথাগুলি শুনছি। এবং আহ এই মুহূর্তে আপনার আলফাজ হোসেন ভাই আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। যদিও উনি আমি যে চিঠি পাঠিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে আলফাজ ভাই আমাদের সেই চিঠিটি, আমার চিঠিটি আবৃত্তি করেছিল। আপনি তার কাছেই মনে হয় সেটাকে পাঠিয়েছিলেন, আমার এই মুহূর্তে যা মনে পড়ছে। তো আলফাজ ভাই, আপনাকেও আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা। আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন। তো ভাই, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে একদম ছোট করে কিছু বলতেন। আমি মানে আমার ভীষণ ছোটবেলা থেকে একটি প্রিয় শব্দ, একেবারে স্কুল লাইফ থেকে, যেটাকে আমি ধারণ করি, চেষ্টা করি, হয়তো পারি না, সেটা হচ্ছে যে নিজেকে জানো। সক্রেটিস বলেছিল। হ্যাঁ, ও আমার ভীষণ ভালো লাগে এই একটা লাইন। আর আরেকটা লাইন হচ্ছে যে শরৎচন্দ্রের মধ্যে, হ্যাঁ এটা শরৎচন্দ্রই হবে, এই পৃথিবীতে কে কাহার, শব্দটা ভীষণ ভাবায় আমার। আসলে তো তাই। এই যে আমি যে মেধার যে পরিকল্পনাটা করেছি, সেটা কিন্তু অনেকটা ব্যাখ্যাটা এরকমই, এই পৃথিবীতে কে কাহার। আমি কিন্তু আমার নিজের জন্যই আমার নিজের শখটাকে পূরণ করব। তো আমার বাবুল ভাই, আলফাজ ভাইকে বাবুল ভাই বলি, অসংখ্য ধন্যবাদ। এবং এরকম কিন্তু আমি অনেক, যারা আবৃত্তি করতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে, চিঠি লিখতে ভালোবাসেন, নিজের কথা বলতে পছন্দ করেন, আপনাদের যদি নাম প্রকাশ করতে ইচ্ছে না করে, আপনারা আমাদের মেধার কাছে চিঠি লিখুন। মেধা MEDHA 20-20-52, কারণ আমরা 20-20 শুরু করেছি, আমার বয়স হলো 52। আমি ব্যাখ্যা করে দিলাম, সো দ্যাট
চাইলেই আপনারা আমাদের সাথে থাকুন, মেধার পাশে থাকুন। মেধাকে আমি না থাকলেও আপনারা তো আছেন, মেধাকে অনেক দূর নিয়ে যাবেন। এটাই আমার বিশ্বাস, এটাই আমার আপনাদের কাছে আমার চাওয়া। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যত করোনাই আসুক না কেন, আমরা জয় করব আমাদের দেশকে। এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি যেভাবে আমাদেরকে এই করোনা কালকে উনি পার করেছেন বা আরো সামনে করবেন, ধন্যবাদ জানাচ্ছি আমরা তাকে। এবং আমাদের কিন্তু একটা রেজিস্ট্যান্স পাওয়ার স্ট্রং, রোদে পুড়ে মানুষ আমরা কিন্তু, খেতে খাবারে কাজ করে খাওয়া, সেই কারণে কিন্তু সেটাও কিন্তু একটা পজিটিভ। আসুন আমরা সবাই সবার জন্য হাত মিলিয়ে কাজ করি। এই পৃথিবীতে কে কাহার, এই পৃথিবীতে সবাই সবার জন্য। ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন এন্ড রিসার্চ হাবের পক্ষ থেকে আমরা আবারও আমাদের অতিথিকে জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষ ধন্যবাদ। উনি আমাদের মাঝে এসেছেন, ওনার মূল্যবান সময় আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেছেন। আশা রাখি ভবিষ্যতে অন্য কোনো এপিসোডে আমরা ওনাকে আবার পাবো এবং আমাদের আমন্ত্রণে এমদাদ ভাই আবার সাড়া দিবেন, কারণ দর্শকরা আপনার কথা অনেক সুন্দরভাবে উপভোগ করেছেন এবং অনেকে অনেকভাবে বলছেন যে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমরা অনেক উপভোগ করছি, অনেক ভালো লাগলো। আশা রাখি আপনি আমাদের সাথে আবার কোনো এপিসোডে ভবিষ্যতে যুক্ত হবেন। ধন্যবাদ। জি প্লিজ। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। যদি কোথাও আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমাশূন্য চোখে দেখবো, যে কোথাও আমি কোনো ব্যক্তিগত আক্রোশ নিয়ে বলিনি, যেটা আমি ভেবেছি তাই বলেছি। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। দিস ইজ এ গ্লোবাল ভিলেজ, আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করি এবং আমরা সকলে একে অপরের সাথে আমরা আজকে যে কনসেপ্টটি নিয়ে এসেছিলাম বা যে টপিকটি নিয়ে এসেছিলাম, যে ফ্যাশন ইন্ডাস্ট্রি, ফিউচার প্রসপেক্ট অফ ফ্যাশন ইন্ডাস্ট্রি, স্পটলাইট অন বাংলাদেশ। আমরা সবাই নিজেদের ভেতরে একটি ফ্যাশন ওয়ার্ল্ড গড়ে তুলি ছোটবেলা থেকে বা যে কোনো সময় এবং সেটাকে নিয়েই কিন্তু আমাদের ভবিষ্যৎ চলে। এবং আমরা যখন আয়নার সামনে নিজেকে দেখি তখন কিন্তু আমি নিজেকে সবসময় সুন্দরী দেখতে চাই। তো আয়নাতে আমি আমাকেই দেখি। তো আমি হচ্ছি আমার সব থেকে বড় বন্ধু বিধাতার পরে, কারণ বিধাতা আমাদের সাথে সবসময় থাকেন। তো নিজেকে সুস্থ রাখুন, কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে এবং আপনার পরিবারের বিকাশ ঘটবে। কোভিড-19 আমাদের কাছ থেকে যা নিয়ে গেল হয়তোবা তা কখনোই আমরা ফিরে পাবো না, কিন্তু এই সময়টিতে আসুন যতটুকু আছে ততটুকু আমরা ধরে রাখি এবং আমরা একে অপরের সাথে হাত মিলাই এবং একে অপরের তরে নিজেকে বিলিয়ে দেই। তাহলেই হয়তোবা আমার সার্থকতা, আপনার সার্থকতা, এই পৃথিবীর সার্থকতা। আজকের প্রোগ্রামটি কেমন লাগলো আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনাদেরকে আমরা জানাতে চাই যে ইতিমধ্যে IPR এর 1K ভিউয়ার্স অথবা 1K ফলোয়ার্স ক্রস করেছে। এটা অত্যন্ত একটি সৌভাগ্যের কথা আমাদের জন্য। এবং আপনারা আমাদের প্রোগ্রামটি দেখুন IPRS এর ফেসবুক পেজের লাইকের মাধ্যমে, ফলোইং এর মাধ্যমে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।